ঠিক আছে, রেকর্ডিং অন হয়ে গেছে। তাহলে আজ আমরা আলোচনা করব ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা নিয়ে। এটা যদিও এইচএস এ তোমরা অনেকেই পড়েছো, কিন্তু সেখানকার অ্যাপ্রোচ আর এখানকার অ্যাপ্রোচের মধ্যে অনেক ডিফারেন্স আছে। এখানে আমরা অনেক এক্সট্রা জিনিস জানবো, যেগুলো হয়তো আমরা এইচএস এ কেউ কেউ করিনি, বা করলেও হয়তো সেগুলো যারা জয়েন্টের জন্য পড়ে বা এক্সট্রা পড়ে তখন ওগুলো জানা হয়। এমনি আমরা জেনারেলি কি জানি, ম্যাক্সিমা হলে ডবল ডেরিভেটিভটা তোমার লেস দেন জিরো হয়, যেই পয়েন্টে বের করতে চাইছি এ যদি একটা পয়েন্ট হয়। আর যদি মিনিমা হয় তখন এফ ডবল ড্যাশ এ গ্রেটার দেন জিরো, তখন আমরা বলবো যে এই বিন্দুতে আমাদের মিনিমাম ভ্যালু আছে। তো তার উপরে অনেক কিছু জিনিসপত্র আছে, সেগুলো আজকে আমরা এখানে জানবো। তো প্রথমে জেনে নিচ্ছি যে ম্যাক্সিমাম জিনিসটা যেটা হচ্ছে বা মিনিমা যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি হয় এবং তার ভ্যালিডিটি কোথায় থাকে। একটা পাওয়ারের কথা ভাবো তুমি, যে একটা গ্রাম আছে, এটা একটা গ্রাম, গ্রামে একটা পঞ্চায়েত আছে। তো যে পঞ্চায়েতটা আছে পি দিলাম, তো এই পঞ্চায়েতের একজন প্রধান আছে, তাকে দিলাম সি, চিফ, চিফ অফ দা পঞ্চায়েত। তাহলে সেই যে চিফটা আছে পঞ্চায়েতের, সে কোথায় চিফ? সে কি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে চিফ, সমগ্র পৃথিবী জুড়ে চিফ, নাকি সমগ্র ভারতবর্ষ জুড়ে চিফ, যা আরো যা কিছু বলা যায়? তার পাওয়ারটা কোথায় সীমাবদ্ধ? তার পাওয়ারটা কেবলমাত্র এই গ্রামের মধ্যেই সীমাবদ্ধ। তার যা যা কিছু চলবে সবকিছু এখানের মধ্যে চলবে, এর বাইরে সে একজন আম ইনসান। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে, তার যে পাওয়ারটা হচ্ছে সেটা হচ্ছে লোকালি, নট গ্লোবালি। গ্লোবালি মানে যে গ্লোব জুড়ে, গ্লোব মানে আমরা জানি যে যেটা ছবি আঁকি আমরা ভূগোলেতে গ্লোব, সেই গ্লোব বা বলয়, অর্থাৎ পৃথিবী জুড়ে সমগ্র বিশ্বব্যাপী তার কিন্তু কোনো প্রভাব নেই, শুধুমাত্র লোকালি সে একজন চিফ। তাহলে গ্লোবালি ব্যাপারটা কি? গ্লোবালি ব্যাপারটা হচ্ছে যেমন যে কোন একটা ইয়ে হচ্ছে, এই যেমন যে টোকিও অলিম্পিক্সটা যেটা হচ্ছে, অলিম্পিক্স যেটা হচ্ছে, সেখানে কি হচ্ছে? সেই অলিম্পিক্সটা কি একটা জায়গা জুড়ে হচ্ছে বা একটা দেশের মানুষজনকে নিয়ে হচ্ছে? বিভিন্ন দেশের মানুষজন সেখানে উপস্থিত আছে, বিভিন্ন দেশের প্রতিযোগীরা সেখানে উপস্থিত আছে। তাহলে এই ব্যাপারটা যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা গ্লোবাল কনসেপ্ট। যখন আমরা কোনো ওয়ার্ল্ড কাপ করি বা যাই কিছুই করি, বড় বড় টুর্নামেন্ট যেগুলো হয়, যেখানে হয়তো দেশের অর্থাৎ পৃথিবীর সমস্ত দেশ হয়তো সেখানে নেই, কিন্তু ব্যাপারটা লোকালির থেকে একটু বেশি, সেই সেন্সে আমরা বলতে পারি যে সেটা গ্লোবালি। তাহলে লোকালি আর গ্লোবালি ব্যাপারটা এইটা। তো আমাদের যে ম্যাক্সিমাম মিনিমাম যেটা হয় সেটাও দুটো কনসেপ্টে হয়, একটা লোকালি একটা গ্লোবালি। যে ম্যাক্সিমামটা বলছি সেটা কি সমগ্র জায়গা জুড়ে ম্যাক্সিমাম, নাকি কিছু একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ, সেই জায়গার মধ্যে ম্যাক্সিমাম, অর্থাৎ লোকাল কি গ্লোবাল, সেটা আমাদের মূল বিবেচ্য বিষয়। তো সেই জন্য আমরা প্রথমে জানবো যে লোকাল ম্যাক্সিমাম কি বা লোকাল মিনিমাম কি। লোকাল, লোকাল হচ্ছে মানে বুঝতে পেরে গেছি এইখানে আমাদের কনসেপ্টটা কি, আমরা যখন অ্যানালিসিস পড়ছি লোকালি মানে কি, যে ফাংশনটা নিচ্ছি তার একটা ডোমেন থাকবে, একটা রেঞ্জ থাকবে, যে রেঞ্জটা থাকবে সেটা আর হতে পারে বা আর এর যে কোনো সাবসেট হতে পারে, ঠিক আছে? আর যে ডিটা আছে ডিটা সাবসেট অফ আর, এটা আমরা জানি। তো এই যে ফাংশনটা ডিফাইন করছি, তো তার সমস্ত জিনিস নির্ভর করছে ডোমেনের উপরে। তাহলে ডোমেনটা কেমন হবে, অর্থাৎ লোকালি যেটা করছি আমরা, যে ডোমেন থেকে একটা করে পয়েন্ট পিক করব, তার জন্য এফ এর সেই বিন্দুতে ভ্যালু আমরা বের করব, সেটা অ্যাসাইন করবে একটা রিয়েল নাম্বারকে, যেটা আমরা করে থাকি এরকম ভাবে যাই। এটা ডি, এটা ধরো আরটা যদিও বাউন্ডেড কোনো সেট নয়, তবু আমি দেখানোর সুবিধার্থে করলাম এটা আর। তাহলে এইখান থেকে এখানে নিচ্ছি। তাহলে লোকালি ব্যাপারটা কি, আমি একটা যে কোনো পয়েন্ট পিক করব, একটা কোনো পয়েন্ট পিক করছি, সেই পয়েন্টের নেইবারহুডে, নেইবারহুড ব্যাপারটা আমরা জানি, এ, এ প্লাস ডেল্টা, এ মাইনাস ডেল্টা। যখন ব্যাপারটা এই জায়গার মধ্যে থাকছে, কোনো একটা পয়েন্টের নেইবারহুডে থাকছে, অর্থাৎ ডোমেনের কোন একটা পয়েন্টের নেবারহুডে আমরা জিনিসটা আলোচনা করছি, তখন সেটা হচ্ছে লোকালি। কারণ জায়গাটা খুব ছোট, গোটা ডোমেনের রেসপেক্টে এই একটা পয়েন্ট খুবই ক্ষুদ্র, কারণ গোটা ডোমেনে অসংখ্য পয়েন্ট আছে। যতই পয়েন্ট থাকুক, যদি ডোমেনে 5টাও পয়েন্ট থাকে তার মধ্যে এইটা একজন, তাহলে এই একজনের ভিত্তিতে আমি গোটা ডোমেনটাকে বিচার করতে পারি না। এর কাছে একরকম হচ্ছে বিহেভিয়ার, এই পয়েন্টের কাছে
যদি A1 A2 A3 A4 A5 5টা পয়েন্ট হয়, ধরো A1 এর কাছে একটা বিহেভিয়ার হলো, A2 এর কাছে একটা বিহেভিয়ার হলো, এখানে যদি ম্যাক্সিমা থাকে তা থেকে কখনোই বলতে পারবো না যে A2 তে মিনিমা থাকবে। তো লোকাল ব্যাপারটা এইটাই, যে খুব ক্ষুদ্র একটা কনসেপ্ট। তো লোকাল মিনিমা বা লোকাল ম্যাক্সিমা, আমরা প্রথমে লোকাল ম্যাক্সিমামটা জানবো। ডোমেনের কোন একটা বিন্দু ধরো এ আছে, এ বিন্দুতে ফাংশনটা কখন ম্যাক্সিমাম হবে? ম্যাক্সিমাম ব্যাপারটা কি? ম্যাক্সিমাম হচ্ছে, দেখো যেমন ম্যাক্সিমাম বলতে যা বোঝো, যত সমস্ত ভ্যালু আছে এফ অফ এক্স এর, তার মধ্যে যে সব থেকে বড় হবে সেই হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম। যেমন ক্লাসে ছেলে মেয়ে আছে, অনেক ছেলে মেয়ে পরীক্ষা দিল, তো হায়েস্ট কে হয়? অতজনের মধ্যে যে সব থেকে বেশি পাই। তাহলে সবারই নাম্বার আমি লিখছি এখানে, একজন পেলো 100, একজন পেলো 95, একজন 88, এভাবে করছি আমি। তো এগুলোর মধ্যে ম্যাক্সিমাম কে? এইটা। তাহলে ম্যাক্সিমামটা কোন বিন্দুতে হলো? এইটা। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এ কি সমস্ত মানে এই কি হাইয়েস্ট হলো? এটা হলো একটা স্কুলের ক্ষেত্রে। আর একটা স্কুল আমি নিচ্ছি, এইভাবে চলছে, সমস্ত স্কুলের নাম্বার আমি প্লট করছি। দেখতে পেলাম আর একটা কোনো স্কুল আছে, সেখানে কোনো একটা ছেলে আছে, যদিও এটা 100 বলা ঠিক নয়, যে 100 থেকে বেশি নম্বর হতে পারে না, কথায় কথায় বললাম, এ ধরো পেয়েছে 95 আর এই ছেলেটা ধরো পেয়েছে 100। তাহলে আমি যদি এখন এই স্কুলের কথা আলোচনা করি, এই একটা তোমার স্কুল নাম দিচ্ছি স্কুল 1, এটা হচ্ছে ধরো স্কুল 2, এই জায়গাটাতে স্কুল 2টা আছে। তাহলে স্কুল 1 এর রেসপেক্টে এই ছেলেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। তাহলে লোকালি হলো, গ্লোবালি কিন্তু হলো না। গ্লোবালি মানে কি? সে যদি যত সমস্ত স্কুল আছে, আমি যদি পশ্চিমবঙ্গটাকে গ্লোব ভাবি, ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে আমাদের গ্লোব, বা এইটাই আমাদের হচ্ছে ইউনিভার্সাল সেট, যেটা আমরা বলি সার্বিক সেট। তাহলে এর যখন গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি যখন হাইয়েস্ট, এই যে মাধ্যমিকে জয়েন্টে যেগুলো বেরোয়, সেগুলো কি হয়? তারা গ্লোবালি হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সে থার্ড হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সে সেকেন্ড হচ্ছে। তো সেই কনসেপ্টটা গ্লোবালি। কিন্তু হয় কি, যে বাঁকুড়া জেলার মধ্যে, বর্ধমান জেলার মধ্যে, কলকাতা জেলার মধ্যে প্রথম হচ্ছে, দ্বিতীয় হচ্ছে, তখন সেই জিনিসটা হয়ে যাচ্ছে কিন্তু লোকালি। তাহলে লোকাল ম্যাক্সিমাম জিনিসটা এরকমই হলো। তো এর বৈশিষ্ট্যটা কি? এ এই জায়গার মধ্যে, অর্থাৎ এ পয়েন্টে যদি এ হয়, এটা এ প্লাস ডেল্টা, এটা এ মাইনাস ডেল্টা, ঠিক আছে? এটা আর একটু বড় হতো, এটা ভেবে নাও যে সিমেট্রিকই আছে, এই দিকটাও আর একটু এরকম টেনে দিচ্ছি, এই জায়গাটা হচ্ছে এ মাইনাস ডেল্টা। তাহলে এই রিজিয়নের মধ্যে এ নেবারহুডেতে এফ অফ এ, এই ভ্যালুটা এফ অফ এ, এফ অফ এর বৈশিষ্ট্য কি হচ্ছে? এফ অফ এটা এই নেবারহুডের মধ্যে অবস্থিত বাকি সমস্ত যেই ভার্টিকেল গুলো আছে তার থেকে হাইটে বড়। মানে ম্যাক্সিমাম যখন হচ্ছে এফ অফ এক্সটা অ্যাকচুয়ালি, সেই কারণে এফ অফ এটা ম্যাক্সিমাম হচ্ছে, কারণ যারা আছে তারা হয় এর থেকে সমান হবে, এর সাথে সমান হবে, বা এর থেকে ছোট হবে, তখনই এফ অফ এটা হয়ে যাবে ম্যাক্সিমাম। আর এটার আরেকটা আমাদের এখানে লিখবো আমরা, যে ফর অল এক্স বিলংস টু এই রিজিয়ন এ মাইনাস ডেল্টা কমা এ প্লাস ডেল্টা। এবারে এর আরেকটা আমরা কন্ডিশন লিখতে পারি কিভাবে? কিছুই ব্যাপারটা নয়, যে তুমি এই এক্স এর বদলে পয়েন্টটা নিয়ে নিলে এ প্লাস এইচ, অর্থাৎ এই যে এইচ যেটা আছে, এটা এরই কাছাকাছি একটা জায়গা, যেখানে আমরা বলে দেব যে এইচটা হচ্ছে ডেল্টার থেকে ছোট। এটা ডেল্টার থেকে ছোট মানে কি? মাইনাস ডেল্টা লেস এইচ লেস ডেল্টা, ওই একই ব্যাপার হলো, যে এইচটা পিক করছো সেটা অ্যাকচুয়ালি এ এর নেবারহুডেই চলে গেল। এই যে দেখো এখানে এ যোগ করে দাও, এ প্লাস এইচ, তারপরে এ মাইনাস ডেল্টা, এ প্লাস এইচ, এ প্লাস ডেল্টা, তাহলে সেই ঘুরে ফিরে একই দাঁড়ালো। এইটা একটা কন্ডিশন হতে পারে, এটাও একটা কন্ডিশন হতে পারে, যখন যেটা কাজে লাগবে তোমরা ইউজ করতে পারো। এবারে ঘটনা কি ঘটছে? এই যে আমি একটা কার্ভ ড্র করছি, একটা কার্ভ ড্র করলাম, এই বিন্দুতে ধরো তোমার লোকাল ম্যাক্সিমাম আছে, যাই থাকুক না কেন এই বিন্দুতে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি যদি অ্যাক্সিস দুটো ড্র করে দিই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা আমি নাম দিলাম কথায় কথায় এ। তো এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কার্ভ। এই বিন্দুতে কি হচ্ছে? এটা হচ্ছে তো, হবে? যারা এমবিটি পড়েছে তারা বলতে পারবে ঠিক করে, এটা এটা এমনি যে কেউ বলতে পারবে। দেখো হবে। হবে।
এই বিন্দুতে আমি ট্যানজেন্ট ড্র করব, সেই ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে। একইভাবে যখন আমরা মিনিমামের কথা বলবো, লোকাল মিনিমাম, লোকালি সে হচ্ছে মিনিমাম। লোকাল মিনিমাম কিছুই না, মিনিমাম যখন হচ্ছে তার মানে কি, ধরো কোনো একটা বিন্দু বি ছিল, বি বিন্দুতে মিনিমাম ভ্যালু মানে যত সমস্ত ভ্যালু আছে বি এর নেইবারহুডে তারা সবাই বি এর থেকে হয়ে যাবে বড় বা বি এর সমান, তখনই বিটা হবে মিনিমাম। ফর অল এক্স বিলংস টু বি মাইনাস ডেল্টা কমা বি প্লাস ডেল্টা। যদি ছবিটা আমরা আঁকার চেষ্টা করি কেমন হবে, ছবিটা ধরো এরকম একটা ছবি হচ্ছে, এটা সব থেকে ছোট, এরা যারা আছে তারা সবাই এর থেকে বড়। যাই করি না কেন এই বিন্দুটা হয়ে গেল আমার মিনিমাম। এটা হচ্ছে বি বিন্দু, এখানে কোন একটা জায়গায় বি প্লাস ডেল্টা আছে, এখানে বি মাইনাস ডেল্টা আছে। এইখানেও যদি আমি এবারে একটা কাজ করি, এখানেও দেখতে পাচ্ছ তোমরা যে এইটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে এফ ড্যাশ বি। তাহলে ম্যাক্সিমাম হোক মিনিমাম হোক যাই হোক না কেন তোমার হয়ে যাচ্ছে এই এফ ড্যাশ যেটা সেটা হচ্ছে, মানে এইটা তোমার জরুরি, ঠিক আছে, এইটার প্রয়োজনীয় শর্ত, কিন্তু এটাই যথেষ্ট নয়, মানে দিস ইজ নেসেসারি কন্ডিশন। ওই যে ফর এক্সট্রিম ভ্যালু, অর্থাৎ এক্সট্রিম ভ্যালু কি, একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুও থাকতে পারে মিনিমাম ভ্যালুও থাকতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে নাও থাকতে পারে। এই যে ম্যাক্সিমাম অর মিনিমাম এই কনসেপ্টটাকে বলা হয় এক্সট্রিম ভ্যালু, অর্থাৎ দুটোর মধ্যে যেটা হবে, হতে পারে যে কোনো একটা কিন্তু কোনো একটা হবে, নাও হতে পারে, তো এটা হচ্ছে এক্সট্রিম ভ্যালু। আর এখানে আর একটা কন্ডিশন বলা যেত, কিছুই সেটা নয়, এই যে বি এর নেবারহুডে করছিলাম বলে এফ অফ বি প্লাস এইচ গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ অফ বি ফর অল এইচ, অর্থাৎ ফর মড এইচ লেস দ্যান ডেল্টা। এই একই মড এইচ মানে ওই বি এর নেবারহুডেই চালাচ্ছি আমি ব্যাপারটা। এই ছিল লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমাম। এবারে এখানে কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলো আমরা জানবো যে ম্যাক্সিমা আর মিনিমা রিলেটেড। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে এগুলো সিঙ্গুলার, এগুলোকে প্লুরাল ফর্মে লিখলে ম্যাক্সিমামটার প্লুরাল ফর্ম হচ্ছে তোমার ম্যাক্সিমা, আর আরেকটা মিনিমামের প্লুরাল ফর্ম হচ্ছে তোমার মিনিমাম। এইখানে হ্যাঁ, এই যে আমরা একটা ইন্টারভাল কনসিডার করছি, ধরো এফ একটা ফাংশন এখানে ডিফাইন্ড আছে, গ্রাফটা এরকম এরকম কিছু একটা হচ্ছে, ধরো এটা এ বিন্দু এটা বি বিন্দু। আমি বললাম যে এ একটা ফাংশন আছে, ফাংশনের একটা ইন্টারভ্যালে যত খুশি তোমার ম্যাক্সিমাম থাকতে পারে, যত খুশি মিনিমা থাকতে পারে, অর্থাৎ একাধিক তোমার ম্যাক্সিমাম থাকতে পারে একাধিক মিনিমা থাকতে পারে। এই যে যেমন দেখো এইটা হচ্ছে তোমার একটা, ধরো সি বিন্দুটা ডি বিন্দু, সি বিন্দুতে ম্যাক্সিমাম আছে ডি বিন্দুতে আছে। আবার কি বৈশিষ্ট্য থাকতে পারে, যে কোন একটা ইন্টারভ্যালে ম্যাক্স ভ্যালুটা মিনের থেকে বড়ও হতে পারে ছোটও হতে পারে সমানও হতে পারে, ওগুলো নিয়ে আমরা কিছু মন্তব্য করতে পারি না। এরকম এক্সাম্পল তোমরা পাবে, একটা ফাংশন আছে দেখাও তার ম্যাক্সিমাম ভ্যালুটা লেস দেন মিনিমাম ভ্যালু, এই যে করেছো সম্ভবত এক্স প্লাস ওয়ান বাই এক্স, এরকম টাইপের অঙ্ক যখন তোমরা করতে দেখতে পেতে। এই ছিল তার কিছু বৈশিষ্ট্য। আর আরেকটা বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ, যে দুটো ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে তুমি একটা মিনিমাম ভ্যালু পাবে। এই দেখো এই একটা ম্যাক্সিমাম ভ্যালু একটা ম্যাক্সিমাম ভ্যালু, এর মধ্যে একটা মিনিমাম হয়ে বসে আছে, এরকম বৈশিষ্ট্য তুমি পাবে, অর্থাৎ দুটো মিনিমাম ভ্যালুর মধ্যে একটা ম্যাক্সিমাম ভ্যালু, দুটো ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে একটা মিনিমাম ভ্যালু, এগুলো তোমরা জানো। এবারে আমাদের সিলেবাসে যতটা জিনিস আছে সেটা হচ্ছে যে লোকাল ম্যাক্সিমাম ছিল, লোকাল মিনিমাম ছিল, আর হচ্ছে তোমার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ম্যাক্সিমা মিনিমা, হায়ার অর্ডার ডেরিভেটিভ টেস্ট, গ্লোবাল ম্যাক্সিমা গ্লোবাল মিনিমা, এই সমস্ত জিনিসগুলো করলেই হয়ে যাবে। এবারে আসছি নেসেসারি কন্ডিশন। নেসেসারি কন্ডিশন ফর ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, কি সেই কন্ডিশনটা, ধরে নাও এফ এক্স একটা ফাংশন আছে, সেটা ম্যাক্সও হতে পারে অথবা মিন হতে পারে, কোথায়,
অ্যাট এক্স ইকুয়াল টু সি। এক্স হচ্ছে ওই ডোমেনের কোন একটা বিন্দু, সি একটা বিন্দু। এবং যদি এরকম ঘটে যে এফ ড্যাশ সিটা যদি এক্সিস্ট করে এবং সেটা যদি ইকুয়াল টু জিরো হয়ে যায়, এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন, মানে এটা প্রয়োজন, এটা ছাড়া কিন্তু হবে না। যদি কোনো ক্ষেত্রে তুমি পাও কোনো অঙ্ক করতে গিয়ে যে এমন একটা ভ্যালু বেরোচ্ছে যে এফ ড্যাশ সেটা কখনোই জিরো হতে পারে না, তখন তুমি কমেন্ট করে দেবে যে তার ম্যাক্সিমাম মিনিমা কিছু থাকতেই পারে না, নো এক্সট্রিম ভ্যালু। কারণ কি এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরোটা হতেই হবে, এটা প্রয়োজন, এটা ছাড়া কাজ চলবে না। কিন্তু আবার কি এটা হচ্ছে তোমার সেই কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটির মতো, যে কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হবে তার কিছু গ্যারান্টি নেই, কিন্তু ডিফারেন্সিয়েবল হতে গেলে কন্টিনিউয়াসটা প্রয়োজন, নেসেসারি কন্ডিশন, নট সাফিসিয়েন্ট। এখানেও তাই, যে এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো পেয়ে গেলে মানে তুমি নিশ্চিন্ত হয়ে গেলে, হ্যাঁ আমি পেয়ে যাব, এটা কিন্তু নয়। অনেক ফাংশন আছে যার ক্ষেত্রে এফ ড্যাশ সি জিরো হচ্ছে, তবু কিন্তু তার কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু নেই। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এর এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে কোনো ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু আমরা পাবো না, যে নো এক্সট্রিম ভ্যালু এখানে। এর কারণ একটাই, যে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুটা আমাদের হয়ে যায় পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশন মানে কি, রূপান্তর বিন্দু, অর্থাৎ কার্ভের গতি প্রকৃতিটা পুরোপুরি সেই বিন্দুতে চেঞ্জ হয়ে যায়। যদি ছবিটা আমরা আঁকি এইটা, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যখন তোমরা ওই কনকেভিটি কনভেক্সিটি পড়বে দেখতে পাবে একটা জায়গায় কনকেভ আপ হচ্ছে, মানে একটা জায়গায় উত্তল আর একটা জায়গায় অবতল, বাংলায় বললে ওটা দাঁড়ায়। এই জায়গাতে দেখো এই জায়গাতে একরকম প্রকৃতি, ঢালটা কোন দিকে আছে, ঢালটা উপর দিকে আছে, এখানে ঢালটা নিচের দিকে আছে। তাহলে এইখানে পুরোপুরি গতি প্রকৃতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে। এটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ কার্ভের ক্ষেত্রে। তাহলে এই পয়েন্ট অফ ইনফ্লেকশন হওয়ার জন্য কন্ডিশনটা কি, কন্ডিশনটা আমাদের হচ্ছে যে এফ ট্রিপল ড্যাশ যদি এটা নট ইকুয়াল টু জিরো হয়ে যায়, দেখো এখানে ক্যালকুলেট করো, এফ ডবল ড্যাশ করবে প্রথমে 3x স্কোয়ার, তারপরে 6x, তারপরে 6, থার্ড অর্ডারটা নট ইকুয়াল টু জিরো। এইটা যদি হয়ে যায় তখনই সেটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হয়ে যায়। সেটা যখন ওই চ্যাপ্টারটা যখন একটু আধটু বলবো তখন জানবো। এখন শুধু এইটুকুই জেনে রাখো, এটা এক্সাম্পল হিসেবে মনে রাখবে যে নেসেসারি কন্ডিশন। তোমাকে যদি জিজ্ঞাসা করে, একটা মডেল কোশ্চেন আছে দেখবে তোমাদের দিয়েছি, যে এইটা কি নেসেসারি কন্ডিশন কি সাফিসিয়েন্ট কন্ডিশন, যখনই এরকম ধরনের উত্তর করবে তোমাকে কাউন্টার এক্সাম্পল মনে রাখতে হবে যে না এটা নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট নয়। কারণ আমরা যদি একটা ফাংশন এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ কনসিডার করি, দেখতে পাচ্ছি তার এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকবে না। কেউ যদি এটা আরেকটু লিখে দেয় খুব ভালো হয়, যে এক্স ইকুয়াল টু জিরোটা হবে এই ফাংশনের ক্ষেত্রে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এইটুকু বললেই তোমার কাজ হয়ে গেল, এখানে তোমার আলাদা করে চেক করে দেখানোর কিছু নেই, এইটুকু তোমাদের খেয়াল রাখতে হবে। এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5, এই ধরনের অঙ্কগুলো কিন্তু একই উত্তর। এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 হলেও তার গ্রাফটাও কিছুটা এরকমই দেখতে হয়। তাহলে সেখানেও কিন্তু এই পয়েন্ট অফ ইনফ্লেকশনের ব্যাপারটা চলে আসছে। এটা একটা হলো নেসেসারি কন্ডিশন হয়ে গেল। তাহলে আমাদের এবার বক্তব্য হচ্ছে যে আমরা তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু পেতে পারি কি করে, কি হলে আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু এক্সিস্ট করবে, অর্থাৎ যথেষ্ট কন্ডিশনটা কি, অর্থাৎ সাফিসিয়েন্ট কন্ডিশন। সাফিসিয়েন্ট কন্ডিশন ফর the existence of maxima and minima, ঠিক আছে, একটা ফাংশনের ক্ষেত্রে কি তার সাফিসিয়েন্ট কন্ডিশন। নেসেসারি তো হতেই হচ্ছে, অর্থাৎ যদি সি বিন্দু থাকে, কোনো একটা বিন্দু সি বিন্দুতে ম্যাক্স অর মিন যে কোনো একটা ভ্যালু থাকার জন্য প্রথম কন্ডিশন যেটা, সেটা হচ্ছে তোমাদের কি, যে এফ ড্যাশ সিটা তো হতেই হবে ইকুয়াল টু জিরো, এবং তার সাথে সাথে কি হতে হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা নট ইকুয়াল টু জিরো হতে হবে। মাইন্ড ইট, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নট ইকুয়াল টু জিরো, এটা খুব ভাইটাল পয়েন্ট। যদি কোনো ক্ষেত্রে এফ ডবল ড্যাশ সিটা জিরো হয়ে যায় তখন কি করতে হবে সেটা আমরা একটু পরে জানবো। আপাতত প্রথমে যেই আমরা টেস্ট করি সেই টেস্ট হচ্ছে এইটা, এফ ড্যাশ সি জিরো করলাম, সেখান থেকে সি এর ভ্যালুগুলো বের করলাম, এখান থেকে সি এর যেই ভ্যালুগুলো বেরোবে, অর্থাৎ যে ভ্যালুগুলোর জন্য এফ ড্যাশ সিটা জিরো হচ্ছে
সেই সি এর ভ্যালু গুলোকে আমরা বলি ক্রিটিক্যাল পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্টও বলা হয় বা টার্নিং পয়েন্টও বলা হয়। কারণ টার্নিং পয়েন্ট এই কারণেই বলা হচ্ছে যে কার্ভের গতি প্রকৃতিটা সেই বিন্দুতে চেঞ্জ হয়ে গেল। যেমন ওই এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব ছিল, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে তার গতি প্রকৃতিটা পুরো চেঞ্জ হয়ে গেল। একটা জায়গায় সে কনকেভ আপ থাকছে, একটা জায়গায় কনকেভ ডাউন থাকছে, ঠিক আছে, একটা জায়গায় উত্তল একটা জায়গায় অবতল হয়ে যাচ্ছে। তো এই কারণে টার্নিং পয়েন্ট হতে পারে সি বিন্দুতে, এক্সট্রিম ভ্যালু অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমামও থাকতে পারে, এটারই আরেকটা নাম হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। এই তিনটে নাম আমাদের রয়েছে, ঠিক আছে, এটা হলো। এবারে আমাদের যেটা জানতে হবে যে এফ ডবল ড্যাশ সিটা তো নট ইকুয়াল টু 0 হলো, তাহলে আমরা ম্যাক্সিমা আর মিনিমাটা কমেন্ট কি করে করব, কিসের ভিত্তিতে এই কি হলো বলো তো, এটা হঠাৎ করে অফ হয়ে গেল, প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, হঠাৎ দেখলাম ব্যাক করে গেল। জানি না অতটা পর্যন্ত রেকর্ড হয়েছে কিনা, নিশ্চয়ই হবে, রেকর্ডিংটা তো অন ছিল। ঠিক আছে, দেখো এবার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। কতদূর বলেছিলাম বেশ, কি বলছিলাম বেশ? এফ ডবল ড্যাশ সি critical হ্যাঁ, point, extreme point. এফ ডবল ড্যাশ সিটা নট ইকুয়াল টু 0। এবার আমরা জানতে চাইছি যে ম্যাক্সিমাম হবে কি মিনিমাম হবে। একটা ঘটনা ঘটতে পারে, এফ ডবল ড্যাশ সি নট ইকুয়াল টু 0 মানে কি, এটা হয় পজিটিভ হবে নয়তো নেগেটিভ হবে। এর ভিত্তিতে আমরা বিচার করব। যদি এফ ডবল ড্যাশ সি গ্রেটার দেন 0 হয়, মনে রাখবে যেটা হচ্ছে তার উল্টোটা হবে। গ্রেটার মানে কি গ্রেট ভ্যালু থাকতে পারে, এটা না। গ্রেটার হচ্ছে মানে লেস ভ্যালু, লেস ভ্যালু মানে মিনিমাম, মিনিমা থাকছে এক্স ইকুয়াল টু সি তে, অ্যাট এক্স ইকুয়াল টু সি। আর যদি লেস হয় মনে হচ্ছে তাহলে কি ছোট ভ্যালু হবে, না, তখন গ্রেটার ভ্যালু। গ্রেটার ভ্যালু মানে ম্যাক্স, ম্যাক্সিমাম অ্যাট এক্স ইকুয়াল টু সি। এইটা হচ্ছে তোমার প্রথম একটা ব্যাপার স্যাপার, এর ভিত্তিতে আমরা বিচার করতে পারি। কিন্তু যদি এবারে কোনো কারণে এফ ডবল ড্যাশ সিটা 0 হয়ে যায়, তখন আমরা কি করব? তার জন্য আমার কাজ যেটা, সেটা হচ্ছে হায়ার অর্ডার ডেরিভেটিভ টেস্ট। হায়ার অর্ডার মানে বুঝতে পারছো যে আমরা সেখানে অনেক উচ্চ মাত্রার ডেরিভেটিভ করব। কেমন ব্যাপারটা? ধরে নাও এফ কোন একটা ফাংশন যেটা এন টাইমস ডিফারেন্সিয়েবল, যেটা এন বার ডিফারেন্সিয়েশন করা যাবে। কোথায়? একটা ডোমেন ডি তে, সেখানে এন টাইমস ডিফারেন্সিয়েশন করা যাবে। আর কি? এবং আমরা এ বিন্দুতে যাচাই করতে চাইছি ম্যাক্সিমাম থাকবে কি মিনিমাম থাকবে। তো এইটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন বললাম, এটা আমাদের ডোমেন। এটা হচ্ছে এই ডোমেনের একটা ইন্টেরিয়র পয়েন্ট, ডোমেনের একটা ইন্টেরিয়র পয়েন্ট। এবং কি কি ঘটনা ঘটছে এইখানেতে, এখানে এমন এমন ঘটনা ঘটছে যে এফ ড্যাশ এ থেকে স্টার্ট করে আপ টু এন মাইনাস ওয়ান এর অর্ডার ডেরিভেটিভ এত দূর অব্দি 0 হয়ে গেল। দিয়ে দেখা গেল যে এফ এন এ, এই ঘটনাটি ঘটতে হবে কিন্তু। অর্থাৎ যত দূর পর্যন্ত ডিফারেন্সিয়েবল সেই ঘাতে, অর্থাৎ সেই অর্ডারের যখন ডেরিভেটিভ করব সেটা নট ইকুয়াল টু 0 হতে হবে, না হলে কিন্তু আমরা কমেন্ট করতে পারবো না। সেটাও যদি 0 হয়ে যায় তখন কিন্তু হবে না। তাহলে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে কি ঘটনাটা ঘটছে। এরকম অঙ্ক তোমাদের সেট করেছি মডেল সেটে। তো কি ব্যাপারটা, এবারে এই যে এনটা আছে সেটা কি হতে পারে, ইভেন হতে পারে, অড হতে পারে। তোমরা দেখো যখন ডেরিভেটিভ, এমনি ডেরিভেটিভ চেক করছিলে ডবল ড্যাশ, তুমি তুমি ওখানে ইভেন অর্ডার ডেরিভেটিভ টেস্ট করছিলে, সেটা যখন গ্রেটার দ্যান 0 হচ্ছে, লেস দ্যান 0 হচ্ছে, তুমি কমেন্ট করছিলে। তো ওইটাই মনে রাখতে হবে, ওইখানে যা করেছো এখানেও তাই করবে। এফ ডবল ড্যাশে গ্রেটার দ্যান 0 হলে কি কমেন্ট করতে বলো? মিনিমাম। মিনিমাম কমেন্ট করতে। তাহলে এই যে এফ অফ, আমি যদি এবারে কমেন্ট করি যে এন ইজ ইভেন, সেই অবস্থাতে যদি এফ এন এ গ্রেটার দ্যান 0 হয়,
এফ এন এ লেস দ্যান 0 হয়, এখানে কি কমেন্ট করব, এখানেই কি কমেন্ট করব? এটাই মিনিমাম। ঠিক আছে, এটাই মিনিমা হবে, এটাই ম্যাক্সিমা হবে, এই গল্প। এবারে এটা ছিল এন হচ্ছে তোমার যদি ইভেন হয় তাহলে যেমন হয় তেমনই হবে। এবারে যদি এনটা অড হয়ে যায় তাহলে আর কিছুই না, এনটা অড হচ্ছে মানে বুঝতেই পারছো সেখানে তুমি বলতেই পারবে না কিছু। এন যদি অড হয় সেই অবস্থাতে, অর্থাৎ এফ এন এটা নট ইকুয়াল টু 0 হচ্ছে যখন এনটা অড, সেই অবস্থাতে এ বিন্দুতে নাইদার ম্যাক্স নর মিন, না পাবো ম্যাক্সিমা না পাবো মিনিমা, এখানে কিছুই থাকবে না, অর্থাৎ এখানে নো এক্সট্রিম ভ্যালু। এটা ভালো করে মনে রাখবে, এইটাই আমাদের মূল ব্যাপার স্যাপার, ঠিক আছে। যেই কারণে এই বিন্দুগুলোতে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায় কি, ওই যে এটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশনে আমাদের চলে আসে। ওই যে বলছিলাম এফ ট্রিপল ড্যাশ, এফ ট্রিপল ড্যাশ মানে কি, অড অর্ডার ডেরিভেটিভ, থার্ড অর্ডার ডেরিভেটিভ ছিল। এফ ট্রিপল ড্যাশ সি বলছি যে নট ইকুয়াল টু 0, অর্থাৎ এফ ট্রিপল ড্যাশ এফ ফাইভ যত খুশি যা খুশি অড অর্ডার ডেরিভেটিভ নট ইকুয়াল টু 0 যদি চলে আসে তখনই আমরা বলে দেবো নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম। এটা না বললেও হবে, এইটুকু বললেই যথেষ্ট তোমার। এটা হয়ে গেল, এই ছিল তোমাদের হায়ার অর্ডার ডেরিভেটিভ টেস্ট। এবারে আরেকটা জিনিস ছিল, হুম, এবারে যেটা বলবো, 1 মিনিট দাঁড়াও। এবার আমি যে ঘটনাটা বললাম তোমাদের, যে নেসেসারি কন্ডিশন ছিল এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 সি বিন্দুতে এক্সট্রিম ভ্যালু থাকার জন্য। এবার যদি এমন ঘটনা ঘটে যে এফ ড্যাশ সিটা এক্সিস্টই করলো না, তখন আমরা কি মন্তব্য করতে পারি? তখন এবারে আমরা মন্তব্য করতে পারি, ওই যে তোমাদের বললাম যে এফ ড্যাশ সিটা যদি নট ইকুয়াল টু 0 হয়, কিন্তু যদি এফ ড্যাশ সিটা এক্সিস্টই না করে, একটা ছিল নট ইকুয়াল টু 0 হওয়া আর একটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট, দুটোর মধ্যে পার্থক্য আছে, সেটা ডেরিভেটিভটা এক্সিস্টই করছে না, আর একটা হচ্ছে নট ইকুয়াল টু 0, অর্থাৎ একটা নন জিরো ভ্যালু তো আমি পাচ্ছি, সেটা হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু, আর একটা হচ্ছে নো ভ্যালু, অর্থাৎ ডাজ নট এক্সিস্ট মানে তার কিছু ভ্যালু আমরা বলতেই পারছি না। তো সেই অবস্থাতে তার ম্যাক্সিমা কি মিনিমা থাকবে সেটা আমাদের বিচার করতে হবে, কেমন ভাবে করব? তার জন্য আমাদের উপায় রয়েছে, সাইন অফ ডেরিভেটিভ। অর্থাৎ যদি কোনো কারণে তোমাদের এফ ড্যাশ এটা ডাজ নট এক্সিস্ট হয়ে যায়, অর্থাৎ যদি এ বিন্দুতে আমরা বলছিলাম এ বিন্দু সি বিন্দু যাই বলো না কেন, এফ ড্যাশ এ ডাজ নট এক্সিস্ট, এই সিচুয়েশন যদি তোমাদের আসে তখন তোমরা কি ঘটনা বলবে? দেখো, কিছুই নয়, তখন তোমাদের সাইন অফ ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ এ বিন্দুর বাম দিক ডান দিক চেক করতে হবে কি ঘটনা ঘটছে। কথায় কথায় বললাম যে আমরা এল এফ ড্যাশ এ, মানে বুঝতে পারছো, এফ ড্যাশ এটা তুমি ক্যালকুলেট করবে এই এর লেফট সাইডে, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এই দুটি কাজ তুমি করবে। তাহলে যদি এল এফ ড্যাশ এটা গ্রেটার দেন 0 হয়, এটা লেস দেন 0 হয়, মানে ভাবো বাম দিকে ভ্যালুটা গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 মানে কি, আমি যদি ছবিটা আঁকার চেষ্টা করি, এফ ড্যাশ অ্যাকচুয়ালি কি, যাই যতই এল বলি আর বলি, এটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভ, একটা লেফট পার্টের ডেরিভেটিভ, ডেরিভেটিভ গ্রেটার দেন 0, ডেরিভেটিভ মানে ট্যানজেন্টের প্রবণতা, ট্যানজেন্টের প্রবণতা ধনাত্মক মানে কি, ট্যানজেন্টটা এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, অ্যাকিউট অ্যাঙ্গেল, সেই কারণে তোমার পজিটিভ হচ্ছে। তাহলে সূক্ষ্ম কোণ উৎপন্ন করলো, আমি ধরছি এটা এ বিন্দু, এই এ বিন্দুর বাম দিকে কোনো একটা জায়গাতে ধরো
এইখানে একটা জায়গাতে তোমার হলো এটা এ লেফ ড্যাশে, এটা এ লেফ ড্যাশে পজিটিভ হলো, এই যে সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে। আর কি হচ্ছে আর এফ ড্যাশে লেস দেন জিরো মানে হচ্ছে কি সে স্থূলকোণ উৎপন্ন করেছে, অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে স্থূলকোণ যদি উৎপন্ন করে, এটা তার ডান দিকে কোন একটা জায়গায় সে স্থূলকোণ উৎপন্ন করেছে, এই যে করলো সে স্থূলকোণ। তাহলে কার্ভটাকে থাকতে হবে কি এমন ভাবে থাকতে হবে যে তার এ লেফ ড্যাশে মানে কি বাঁ দিকে কোন একটা জায়গাতে সে ট্যানজেন্ট হচ্ছে, তাহলে এটা একটা ট্যানজেন্ট হলো, দিয়ে চললো চললো চললো, আবার একেও করাতে হবে, ট্যানজেন্ট হলো। তাহলে এ লেফ ড্যাশে গ্রেটার দেন জিরো, এখানে আর এফ ড্যাশে লেস দেন জিরো, এই অবস্থাতে তুমি ফাংশনটার কি পেলে দেখো তো। আমি যদি আরেকটু ছবি আঁকি, কি পাচ্ছ বলো তো তুমি অ্যাকচুয়ালি ফাংশনটার ছবি দেখে বলো। ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, অর্থাৎ এফ অফ এটা হয়ে গেল ম্যাক্সিমাম। ঠিক আছে, এই যে দেখো এখানেই সব থেকে বেশি ভ্যালু পাচ্ছি। তাহলে এফ ড্যাশ এ ডাজ নট এক্সিস্ট, এই অবস্থাতে ম্যাক্সিমাম বিচার করার জন্য কি করতে হবে, অর্থাৎ নন ডিফারেন্সিয়েবল ফাংশনের ক্ষেত্রে যদি একটা ফাংশন ডিফারেন্সিয়েবল না হয়, সেই ক্ষেত্রে আমরা এইভাবে অ্যাপ্রোচ করব। এটা একটা কেস হলো, এটা হলো ম্যাক্সিমামের ক্ষেত্রে। 2 নম্বরে আমরা করব মিনিমামের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে। মিনিমামের ক্ষেত্রে উল্টোটা। এবার আমি একটা ট্রিক বলবো লাস্টে মনে রাখার। এ লেফ ড্যাশে এবারে আমাদের কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে, আগেরটাই ম্যাক্সিমাম ছিল, এটাই মিনিমাম। আমি জানি এটা মিনিমাম, কিন্তু কি করে হচ্ছে ছবির সাহায্যে দেখবো। দেখো এইখানেতে আমি যদি ছবিটা চেক করি, এ লেফ ড্যাশে এ বিন্দু, তার মানে কি এইখানে আমার কি ঘটনা ঘটছে, এল এফ ড্যাশ এ, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার স্থূলকোণ উৎপন্ন করছে, স্থূলকোণ। দেখো এইরকম ভাববে না কখনোই যে আমার পয়েন্টটা এইদিকে আছে, কিন্তু ঠিক আছে ট্যানজেন্টটা তোমার স্থূলকোণ উৎপন্ন করছে। তার মানে আমি বাঁ দিকে বলছি মানে ট্যানজেন্টটা বাঁ থাকতে হবে এমন নয়, এটা বাঁ দিকে আছে, এ লেফট ড্যাশে পয়েন্টটা বাঁ দিকে আছে, সেই অবস্থায় এটা স্থূলকোণ। আর পয়েন্টটা ডান দিকে আছে, সেই অবস্থাতে তোমার হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে কোন একটা জায়গায় পয়েন্টটা ধরো আছে, এই যে সূক্ষ্মকোণ হয়ে গেল। তাহলে এই দুটো জায়গার মধ্যে দিয়ে যেতে হবে এমন একটা কার্ভ আমি ড্র করব। একটা কার্ভ ড্র করলাম, তো কি দেখতে পাচ্ছি, এটা এ বিন্দু ছিল, যখনই কনফিউশন তৈরি হবে দুদিকে আরো দুটো করে ভার্টিক্যাল টেনে দেবে, দিয়ে কমেন্ট করে দেবে এফ অফ এটা কি হচ্ছে, এখানে দেখো তো এফ অফ এ কি হচ্ছে, মিনিমাম। মিনিমাম হচ্ছে। ঠিক আছে, কি অবস্থাতে ঘটনাটা ঘটলো, এ বিন্দুর বাঁ দিকে, এল এফ ড্যাশ এটা লেস দ্যান জিরো হলো, তার ডান দিকের একটা বিন্দুতে যে ট্যানজেন্টটা আমি ড্র করলাম, সেই ট্যানজেন্টটা অর্থাৎ আর এফ ড্যাশ এ গ্রেটার দ্যান জিরো হলো। তাহলে এইটা হচ্ছে তোমার মিনিমামের কন্ডিশন ছিল। এবারে 3 নম্বর কন্ডিশনটা কি, যে যদি এফ ড্যাশ এটা কোনো সাইন চেঞ্জ না করে, অর্থাৎ এ বিন্দুর বাঁ দিকেও যেমন সাইন থাকবে ডান দিকেও তেমনই সাইন থাকছে, এখানে অপোজিট সাইন হচ্ছিল। অপোজিট সাইন যদি হয় তার মাঝে আমরা সেই ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম পড়েছিলাম, দেখবে যে সেখানে সরি ডারবক্স থিওরেম, যদি সাইন চেঞ্জ হয় তাহলে তার মাঝে একটা থাকে ভ্যালু। ঠিক আছে, এখানেও তাই হচ্ছিল। আর যদি সাইন চেঞ্জ না হয় তোমরা বুঝতেই পারছো, আমরা কিন্তু কোনো কমেন্ট করতে পারবো না। অর্থাৎ এফ ড্যাশ এ ডাজ নট চেঞ্জ সাইন ইন দ্য নেবারহুড অফ এ নেবারহুডে এফ ড্যাশ এটার কোনো চিহ্নের পরিবর্তন ঘটছে না, তখন তোমরা কি কমেন্ট করবে, তখন এফ অফ এ অর্থাৎ এ বিন্দুতে এফ এর নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম। এবারে তোমরা ভাববে যে কি করে এটা হচ্ছে, এফ ড্যাশ এটা সাইন চেঞ্জ করছে না। আমি কথায় কথায় বললাম যে এফ ড্যাশটা দুদিকে গ্রেটার দ্যান জিরো,
এ বিন্দুর বাঁ দিকেও আর এ বিন্দুর ডান দিকেও, তাহলে কি ঘটনাটা ঘটছে? আমি যদি একটু ছবির সাহায্যে দেখার চেষ্টা করি, আমি বললাম যে এটা এ বিন্দু, এফ ড্যাশ এ, অর্থাৎ রাইট সাইডে কোন একটা পয়েন্ট আছে ধরো, সেই বিন্দুতে এফ ড্যাশটা গ্রেটার দেন 0, কোন একটা জায়গাতে, একটা জায়গাতে ধরো আর এফ ড্যাশে 0 হলো। এবারে লেফট হ্যান্ড সাইডেও কোন একটা জায়গাতে আমি বলছি যে এটাকে হতে হবে গ্রেটার দেন 0, লেফট হ্যান্ড সাইডে কোন একটা পয়েন্ট এটা আছে, তাহলে এল এফ ড্যাশে গ্রেটার দেন 0। এবারে এই দুটো এই ছোঁবে এমন একটা কার্ভ আমাকে আঁকতে হবে। দেখো আমি যদি কার্ভটা এইভাবে এঁকে ফেলি, এগুলো ট্যানজেন্ট হবে না, এগুলো তো ভেদ করে চলে যাচ্ছে। তাহলে কার্ভটাকে কিভাবে আঁকতে হবে বলতো? এইখানে একটু ইয়ে করে দিতে হবে, একটা শার্প পয়েন্ট আসবে, তবে এটা সম্ভব। এরকম করলাম, দিয়ে দেখো এরকম করলাম, তাহলে কিন্তু আর প্রবলেম হচ্ছে না। আমি যদি একটু ঠিক করে আঁকি, এটা ট্যানজেন্ট, ধরো এটা ট্যানজেন্ট হচ্ছে, দেখো এটা ট্যানজেন্ট হয়ে গেল, আর এখানেও একটা ট্যানজেন্ট ড্র করলাম। তাহলে এই যে খোঁজ যদি থাকে, খোঁজে ডিফারেন্সিয়েবল হচ্ছে না, অর্থাৎ এখানে আমি কিছু কমেন্ট করতে পারছি না। এই যে এ বিন্দু যেটা হচ্ছে, দেখো আমি যদি এবারে এই বিন্দুতে ভার্টিক্যালটা ড্র করি, এফ অফ এ, এই দিকে দেখো, যখন আমি এই দিকটা ভাববো, যখন আমি এই দিকটা ভাবছি, তখন দেখো এইটা তোমার ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। আবার যখন এই দিকটা ভাবছি, এর বাঁ দিকটা, তখন তখন এটা আবার মিনিমাম হয়ে যাচ্ছে। তাহলে একই বিন্দুতে কখনো দেখছি গতি প্রকৃতিটা ম্যাক্সিমাম, কখনো দেখছি সেটা মিনিমাম, তাহলে তো হবে না। তার মানে এই কেসেতে তোমার নাইদার ম্যাক্স নর মিন, এই ঘটনাটি ঘটবে, হবে। এইগুলি তোমাদের মনে রাখতে হবে। এখানে এইগুলো ছিল। আর কি আছে, আর একটা জিনিস আছে, সেটা আমি একটু বলে নিই। আর একটা, হ্যাঁ, এবারে আসছি যে গ্লোবাল ম্যাক্সিমা গ্লোবাল মিনিমা বলবো, তার আগে এইটাকে আমি ম্যাথমেটিক্যালি কিভাবে বলতে পারি। এই যে বলছিলাম যে এ বিন্দুর বাঁ দিকে, এ বিন্দুর ডান দিকে, আমি একবার এইটা করি, ট্রিকটা বলে দিই। আমি ম্যাক্স আলোচনা করব, মিন আলোচনা করব, আর কোনোটা যদি সাইন চেঞ্জ না হয় তাহলে তো নো এক্সট্রিম ভ্যালু, নো এক্স, যদি হচ্ছে নো সাইন চেঞ্জ। এবারে ম্যাক্স, ম্যাক্স মানে কি ঘটনা ঘটবে? ম্যাক্স মানে তোমার হবে নো, মানে হচ্ছে মানটা হ্রাস পাবে। এই দেখো যত বাঁ দিক থেকে ডান দিকে যাবে মানটা কমছে, এখানে বেশি ছিল এখানে কমছে। তাহলে যদি বেশি থেকে কমে যায় তখন ম্যাক্স। মিনের ক্ষেত্রে উল্টোটা, বাঁ দিকে মানটা কম থাকছে, ডান দিকে বেশি থাকছে, অর্থাৎ যদি সে কম থেকে বেশির দিকে যায় তখন হয়ে যাবে মিনিমাম। অর্থাৎ ম্যাক্সিমামের ক্ষেত্রে মানটা ডিকে করছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আর এইখানে মানটা সে গেন করছে, অর্থাৎ লাভ করছে মানটা। তাহলে এই দুটি জিনিস মনে রাখবে, ম্যাক্স হলে ডিকে হবে, ডিকে মানে কি বেশির থেকে কম, আর গেন মানে কি কমের থেকে বেশি, আর এটা তো নো সাইন চেঞ্জ। এবারে এইটাকে আমরা আরেক রকম ভাবে লিখতে পারি, এ লেফট ড্যাশে, মানে কি এ বিন্দুর বাঁ দিকে, অর্থাৎ এফ ড্যাশ, এ বিন্দুর বাঁ দিকে একটা বিন্দু এইটা, মানে বুঝে যাবো যে এর থেকে কম হচ্ছে মানে কি এর বাঁ দিকে আছে, এইটা একটা কন্ডিশন। এর থেকে বেশি, এইটা একটা কন্ডিশন, এই দুটো কন্ডিশন, এটা লেস, ঠিক আছে। এই কন্ডিশনটা হচ্ছে মানে কি ম্যাক্স। এবারে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা ধরো বি বিন্দু বলি, একই হয়ে যাচ্ছে, না হলে বি বিন্দু, তাহলে এফ ড্যাশ বি মাইনাস এইচ লেস দ্যান 0, এফ ড্যাশ বি প্লাস এইচ গ্রেটার দ্যান 0, এই অবস্থায় হবে মিন। এবারে নো সাইন চেঞ্জ মানে কি এই ঘটনাটা, যে এফ ড্যাশ এ মাইনাস এইচ, এটা যখন করবে এটাও যা সাইন হবে, ধরছি দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, যেমন হবে তেমন উত্তর তোমার। এইটা বলার ছিল এখানে। লাস্ট যেটা আছে এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে গ্লোবাল, গ্লোবাল জিনিসটা বলতে হবে। গ্লোবাল ম্যাক্সিমা
ঠিক আছে, গ্লোবাল ম্যাক্সিমা এটা একটা নাম হচ্ছে অ্যাবসলিউট, আর একটা হচ্ছে গ্লোবাল মিনিমা, যার নাম আর একটা হচ্ছে অ্যাবসলিউট মিনিমা। তো এই বস্তুটা কি? দেখো, গ্লোবাল মানে ঘটনাটা বুঝেই যাও। গ্লোবাল মানে কি, আগে আমরা কি করছিলাম, একটা ইন্টারভ্যালের করছিলাম। এই কার মাইক অন আছে গো? গ্লোবাল মানে কি, সমস্ত জায়গা জুড়ে। এই যে কোন একটা ইন্টারভ্যাল এটা নিচ্ছিলাম, এই ইন্টারভ্যালের কোন একটা বিন্দু বলছিলাম, যে ধরো সি হচ্ছে এই এই ইন্টারভ্যালের কোন একটা বিন্দু, এখানে লোকাল কথাটা বলছিলাম। লোকাল মানে কি, এই জায়গাতে সি বিন্দুর আশেপাশে সি বিন্দুটা হচ্ছিল এক্সট্রিম ভ্যালু, অর্থাৎ ম্যাক্সিমাম হতে পারে মিনিমাম হতে পারে, হচ্ছিল। কিন্তু যখন গ্লোবাল কথাটা বলবো, তখন কিন্তু ওটা একটা বিন্দুতে সীমাবদ্ধ থাকছে না, ওটা সমগ্র জায়গা জুড়ে। অর্থাৎ যে জায়গাটা আমি কনসিডার করছি এইখানে, এটাই আমার গ্লোব, আমার বিবেচ্য জায়গা হচ্ছে এই গোটা জায়গাটা। এর মধ্যে যত সমস্ত বিন্দু আছে তারা হচ্ছে এক একটা লোকাল ব্যাপার স্যাপার। মানে এটা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে এক একটা রাজ্য, এই সরি এক একটা জেলা হচ্ছে তোমার সি বিন্দুটা। তাহলে জেলা ভিত্তিক প্রধান হচ্ছে এবারে পশ্চিমবঙ্গের প্রধান। ঠিক আছে, তাহলে এই ঘটনাটা ভাবতে হবে। যখন গ্লোবাল হবে তার মানে আমি বুঝে যাব যে এমন একটা কন্ডিশন আমাকে থ্রো করতে হবে যাতে করে ওই বিন্দুটা সমস্ত এই ইন্টারভ্যালের মধ্যে সেই কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু দেয়। তাহলে কি হবে, কিছুই ব্যাপার নয়। ধরে নিচ্ছি এই ইন্টারভ্যালের মধ্যে কোনো একটা বিন্দু এক্স, তাহলে যদি ম্যাক্স হতে হয়, ম্যাক্স তাই তো এক্স বিন্দু অর্থাৎ সি বিন্দুতে ধরো এক্স ইকুয়াল টু সি তে তুমি ম্যাক্স, গ্লোবাল ম্যাক্স পাবে। কখন পাবে, যদি এফ অফ সিটা এই ঘটনাটা ঘটে। আগে তুমি ইন্টারভ্যালের এই একটা নেবারহুড নিচ্ছিলে, এখন এই গোটা ইন্টারভ্যালটা নিয়ে নাও। যদি গোটা ইন্টারভ্যালেতে এই ঘটনাটা ঘটে যায়, অর্থাৎ সিটা এমন একটা বিন্দু যেখানে ভার্টিক্যালটা এই ইন্টারভ্যালের অন্তর্গত সমস্ত ভার্টিক্যালের থেকে বড় হচ্ছে। মানে কি হচ্ছে, ভার্টিক্যাল গুলো বড় হচ্ছে মানে কি, এ ম্যাক্সিমাম হচ্ছে। আর যখন তুমি মিনিমামের গল্প বলতে যাবে, সরি এটা একটু ভুল বললাম, এটা লেস দ্যান ইকুয়াল টু হতো। তাই তো, ম্যাক্স হচ্ছে মানে কি, বাকি সবাই এর থেকে ছোট হচ্ছে। আর যদি উল্টোটা ঘটে, এখানে বললাম যে গ্লোবাল ম্যাক্স আর গ্লোবাল মিনের ক্ষেত্রে কি হবে, এইটা। অর্থাৎ এই ইন্টারভ্যালে যত সমস্ত বিন্দু আছে সেই বিন্দুগুলোতে ভার্টিক্যাল গুলো এর থেকে বড় হয়ে যাচ্ছে এফ অফ সি তে। মানে সিটা ছোট, সিটা ছোট ছিল, সিটা এইটুকু ছিল, বাকি সবাই হচ্ছে এরকম এরকম, সবাই একে ছাড়িয়ে চলে যাচ্ছে। তাহলে সিতে হয়ে গেল তোমার গ্লোবাল মিনিমাম। এইটা তো তোমার ডেফিনেশন ছিল, ঠিক আছে। কিন্তু আমরা বের করব কি করে, সেই অ্যাপ্রোচটা আমাদের জেনে রাখতে হবে। এবার আমরা আসছি এর অ্যালগোরিদম বা এর স্টেপ। হাউ টু ফাইন্ড গ্লোবাল ম্যাক্সিমা অ্যান্ড গ্লোবাল মিনিমা অফ এ ফাংশন, তার স্টেপ গুলো আমরা দেখছি। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে তোমরা কি ক্যালকুলেট করবে, এটা আমি এক মিনিট একটু দেখে নিচ্ছি। এটা হুম, ধরে নাও তোমার ফাংশনটা দেওয়া আছে y ইকুয়াল টু এফ অফ এক্স। স্টেপ টু, তুমি একটি কাজ করো, তুমি ডিওয়াইডিএক্স তো ক্যালকুলেট করবেই, অর্থাৎ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো তো করছোই। এক্সট্রিম ভ্যালু গুলো বা ক্রিটিক্যাল পয়েন্ট গুলো পাওয়ার জন্য যে কাজটা তুমি করে থাকো, এটা তোমাকে করতেই হয় সব জায়গাতে, এখানেও করবে। এখান থেকে ধরো তুমি এক্স এর ভ্যালু পেলে, এতগুলো ভ্যালু পেলে, এক্স ওয়ান এক্স টু এক্স এন, এতগুলো ভ্যালু পেলে। এবারে হচ্ছে স্টেপ থ্রি, এটাই ফাইনাল স্টেপ। এই স্টেপটি মনে রাখবে, এই স্টেপগুলি, তাহলেই কাজ হয়ে যাবে। কি করে বের করতে হয়, স্টেপ থ্রি, তুমি করবে অ্যাবসলিউট ম্যাক্সিমা বা গ্লোবাল ম্যাক্স। গ্লোবাল ম্যাক্স তুমি কি করে বের করবে, এটা ম্যাক্স ভ্যালু হবে। তাহলে এইটা তোমরা মনে রাখবে, ম্যাক্স, আমার ধরো ফাংশনটা এইভাবে ডিফাইন ছিল, ক্লোজ ইন্টারভ্যাল এ বি থেকে আর এ। তাহলে এই পয়েন্টে ভ্যালু, এই পয়েন্টে ভ্যালু,
তাহলে এফ অফ এ কমা এফ অফ এক্স ওয়ান, এই যে যেগুলো বললাম ক্রিটিক্যাল পয়েন্ট গুলোতে ভার্টিক্যাল গুলো, তাই না? যত সমস্ত ভার্টিক্যাল আছে, যত সমস্ত ভার্টিক্যাল আছে তার মধ্যে এবারে কি আমি যা খুশি ভার্টিক্যাল তো ড্র করতে পারি না, তুমি লোকাল ম্যাক্সিমা গুলো পেতে থাকছিলে। লোকাল ম্যাক্সিমা ধরো এক্স ওয়ান বিন্দুতে লোকাল ম্যাক্সিমা আছে, এক্স টু তে লোকাল মিনিমা আছে, এভাবে চলছে। তাহলে ফাংশনটা ধরো এইভাবে আপ ডাউন করছে, এরকম এরকম এরকম, কোথাও একটা ছিল দিয়ে হঠাৎ করে দেখলে কোথাও একটা জায়গায় বিশাল উঠে গেল পিকটা, তাহলে এইটা তোমার গ্লোবাল হলো। কিন্তু এখানে দেখো এ লোকাল ছিল, এ ছিল, এ ছিল, তাহলে কি করতে পারে, এন্ড পয়েন্ট গুলোতেও কোথাও একটা পেতে পারি ভার্টিক্যাল, বা এর মধ্যবর্তী কোনো একটা বিন্দুতেও পেতে পারি। এই কারণে সমস্ত বিন্দুগুলো আমাকে নিতে হবে যে জায়গাগুলোয় তোমার ক্রিটিক্যাল পয়েন্ট আসছে, অর্থাৎ যে জায়গাগুলোতে এফ ড্যাশ থিটা ইকুয়াল টু জিরো, মানে কি ট্যানজেন্ট গুলো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, সমস্ত সেই বিন্দুগুলোকে নিতে হবে। তার মধ্যে যেটা বড় হবে, এটা তো যে কোনো ছেলেই বুঝতে পারবে, যে ম্যাক্স অফ এই যতগুলো আছে ইন্টারভ্যালের এন্ড পয়েন্ট গুলো এবং তার মধ্যবর্তী যে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো পাচ্ছি সমস্তটাই নেব, দিয়ে তার মধ্যে ম্যাক্স ক্যালকুলেট করব। এবারে গ্লোবাল মিনিমাম যখন করব বা গ্লোবাল মিনিমা যখন করছি আমি, এবারে গ্লোবাল মিন, তখন কি হবে, তখন আর কিছুই না, ম্যাক্সটা রিপ্লেস হয়ে যাবে মিন দ্বারা, অর্থাৎ এই ভ্যালুগুলোর মধ্যে যেটা আমার মিনিমাম হবে এফ অফ বি, তার আগে এফ অফ এক্স এন ওটাও আছে, তো এই যে ভ্যালুগুলো আছে এর মধ্যে যেটা মিনিমাম হবে সেটাই হবে আমাদের গ্লোবাল মিনিমাম। গ্লোবালি হলো সমস্তটাই নিলাম, দিয়ে দেখলাম যে ইন্টারভ্যালের মধ্যবর্তী কে সব থেকে ছোট হচ্ছে, সে হয়ে গেল গ্লোবালি, ওই ইন্টারভ্যালটা গ্লোব ছিল। ঠিক আছে, এই ছিল তোমাদের গল্প মোটামুটি এখানেতে। আর একটা জিনিস বলতে হবে, অঙ্ক করতে গিয়ে লাগে, হ্যাঁ যে এফ অফ এক্স, ঠিক আছে, লগ এফ অফ এক্স, এদের গতি প্রকৃতি একই হয়, অর্থাৎ এফ এক্সটা যদি ইনক্রিজ করে লগ অফ এফ এক্সটা ইনক্রিজ করবে, এফ এক্সটা যদি ডিক্রিজ করে এদের দুজনের বিহেভিয়ার একে অপরের সাথে রিলেটেড, এ ইনক্রিজ তো এও ইনক্রিজ। ঠিক আছে, এটা একটা হলো। আর যেটা এখানে রয়েছে এফ এক্স যদি ইনক্রিজ করে, এটা আই দিয়ে লিখলাম, তাহলে ওয়ান বাই এফ এক্সটা কি করবে বলো তো, বলো, ডিক্রিজ। হ্যাঁ কমন সেন্স, এটা ডিক্রিজ করবে, এফেক্টটা ইনক্রিজ করলে এটা ডিক্রিজ করবে, এটা ডিক্রিজ করলে এটা ইনক্রিজ করবে, এগুলো লাগে অঙ্ক করতে গিয়ে। আর যেটা হচ্ছে, হ্যাঁ এফ অফ এক্সটা, এফ অফ এক্সটা যদি ইনক্রিজ করে এফ অফ এক্স পাওয়ারে এন ইনক্রিজ করবে, ডিক্রিজ করলে ডিক্রিজ করবে, এই ব্যাপারগুলো রয়েছে। আর একটা জিনিস এখানে বলতে হতো, ছোট্ট একটা জিনিস, এটা হলেই শেষ হয়ে যাবে। আমি তাও আজকে ক্লাসের পরে বা তোমরাও দেখে নেবে যে আর কিছু বাদ থেকে গেল কিনা, মোটামুটি যা ছিল এই চ্যাপ্টারে আমি মোটামুটি সমস্তটাই বলে ফেলেছি, আর তো সেরকম কিছু নেই মনে হচ্ছে। এই ইনক্রিজিং ডিক্রিজিং ব্যাপারটা আমি একটু দেখে নিই, যে আমি যে কথাগুলো বলছি একটা ফাংশন, ওটা আমার একটু আগে বলা বাদ পড়ে গিয়েছিল, যে সাইন অফ ডেরিভেটিভ আমরা ইনক্রিজিং ডিক্রিজিং করতে গিয়ে করেছিলাম, তখন আমরা ডিডাকশন করে করেছিলাম, কিন্তু এটা যদি ছবির সাহায্য করি কিভাবে হবে দেখো, খুব ইজিলি বলতে পারি। এই যে এফ ড্যাশ এটা গ্রেটার দ্যান জিরো হলে কি বলতাম গো, এফ ফাংশনটা এ বিন্দুতে কি মিনিমাম। মিনিমাম নয়, এফ ড্যাশ এ গ্রেটার দ্যান জিরো, এফ ড্যাশ এক্স পজিটিভ, এফ ইজ ড্যাশ ফাংশন অ্যাট এ, ফাংশন জিজ্ঞেস করছি কি ফাংশন, ইনক্রিজিং। ইনক্রিজিং। ইনক্রিজিং, ইনক্রিজিং, ওগুলো জানতে চাইছি। আর এফ ড্যাশ এ লেস জিরো হলে এ বিন্দুতে কি হয়, ডিক্রিজিং। ডিক্রিজিং। তাহলে এই যে বললাম এটাকে আমি একটু ছবির সাহায্যে দেখি কেমন হবে। দেখো এফ ড্যাশ এ হচ্ছে, তার মানে কি,
ওই বিন্দুতে ট্যানজেন্টের প্রবণতা এফ ড্যাশ কি, এফ ড্যাশ এ মানে এই বিন্দুতে অঙ্কিত ট্যানজেন্টের প্রবণতা, যে ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে ধরো সাই ওয়ান অ্যাঙ্গেল করলো, কথায় কথায় বললাম, তাহলে এটা গ্রেটার দেন জিরো। ট্যান সাই ওয়ান গ্রেটার দেন জিরো কোথায় হবে? ট্যান পজিটিভ, পজিটিভ, অল পজিটিভ এইখানে হয়, তাই তো? আমরা অন্য জায়গায় যাচ্ছি না, অল সাইন ট্যান কস থার্ড কোয়াড্রেন্টেও হয়, কিন্তু আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে ভাবছি যে আমরা সব থেকে যে কম, যেটা সব থেকে কম এটা হয়, এই জায়গাতে সবাই পজিটিভ হয়ে যায়। তাহলে ছবিটা যদি একটু আঁকি, সাই ওয়ানটা এই জায়গার মধ্যে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে? তাহলে এফ এফ ড্যাশটাকে বাড়াতে হবে, অর্থাৎ এফটা ইনক্রিজিং ফাংশন, ইনক্রিজিং ফাংশন হতে হবে, আর এই কন্ডিশনটাও হোল্ড করতে হবে। অর্থাৎ এমন একটা ফাংশন আছে, ধরো এই একটা ফাংশন ধরো, এই দেখো, তুমি যাই নাও না কেন এই বিন্দুতে সব সময় কি হচ্ছে, ট্যানজেন্টটা তোমার ইয়ে করছে। আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে এইটা আমার আঁকার উদ্দেশ্য একটাই ছিল, যে তুমি যদি যেই গ্রাফটা ড্র করছো ধরো, সেই গ্রাফটার উপরের দিক নিচের দিক সমস্ত দিক তুমি দেখছো, দিয়ে দেখছো সেই অবস্থাতে পজিটিভ হচ্ছে, তাহলে তোমার হয়ে গেল ইনক্রিজিং। আর ডিক্রিজিং যখন হবে, এফ ড্যাশ এটা লেস দ্যান জিরো, তার মানে এইটা ট্যান নেগেটিভ হচ্ছে, মানে কি এর পরের স্টেপে চলে যাব, পরবর্তী কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাব, অর্থাৎ পাই বাই টু লেস দ্যান, এটা ধরো সাই টু লেস দ্যান পাই। সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে মানে এই জায়গাতে তোমার তখন উৎপন্ন করবে স্থূলকোণ, ঠিক আছে? স্থূলকোণ হচ্ছে বলেই তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, এটা ধরো স্থূলকোণ হয়ে গেল। তখন কি হয়ে যাবে, আস্তে আস্তে দেখো কমছে, এটা বলতে চাইছি, ঠিক আছে? এটা তোমার ডিক্রিজিং ছিল, এটা না জানলেও চলবে, কিন্তু তবু বলে রাখলাম। আর এফ ড্যাশ ইকুয়াল টু জিরো হলে তো জানোই, এই বিন্দুতে অঙ্কিত ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এই ছিল তোমাদের ম্যাক্সিমা মিনিমার সমস্ত থিওরিটিক্যাল বা অঙ্ক করতে গিয়ে যা যা লাগে সমস্তটাই আমরা আলোচনা করে নিলাম। এবার আমরা প্রবলেমে যাব। ম্যাক্সিমা মিনিমা আমরা বেশিরভাগ জনে এইচএসে করেছি, কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক কনফিউশন ছিল যে আমরা কি করে করব, ইয়ে করব। আমরা শুধুমাত্র ওই একটুই জানি যে এফ ডবল ড্যাশটা যদি গ্রেটার দ্যান জিরো হয় একটা বলতে পারি, লেস দ্যান জিরো হলে একটা বলতে পারি, এর বাইরে আমরা বিশেষ কিছু খুব একটা জানতাম না, কিন্তু এখন আমরা জানবো। এফ এক্স ইকুয়াল টু মড এক্স, ঠিক আছে? এই ফাংশনটার কথা বলি, এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এর এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে আমি কি আছে জানতে চাইছি। এটা যে কোনো এইচএসের বইয়ে তোমরা পাবে এই অঙ্কটা। কি হবে গো, ব্যাপারটা বলো তো কেউ? যা বললাম তার মধ্যেই আছে। জিরো বিন্দুতে এটা ডিফারেন্সিয়েবল কি নয় আগে বলো। এটা বলবে, কে বলবে? সৌরভ দাস বলবে এটা। এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ডিফারেন্সিয়েবল কি নয়? কে? শুনতে পাচ্ছি না। হবে না, ঠিক আছে? এক্স ইকুয়াল টু জিরো বিন্দু ডিফারেন্সিয়েবল হচ্ছে না, এটা আমরা বুঝতে পেরে গেছি, কিন্তু ম্যাক্সিমা মিনিমা কি করে বিচার করব? দেখো ব্যাপারটা, এফ এক্স ইকুয়াল টু এক্স যখন এক্সটা পজিটিভ, মাইনাস এক্স যখন এক্সটা নেগেটিভ, আর জিরো তো যখন জানি ওটা আমার দরকার নেই, ওটা নিয়ে ভাবছি না, এই দুটো ভাবছি। আমার দরকার দুটো ডিরেকশন দরকার, একটা এই ডিরেকশন একটা এই ডিরেকশন। আমি জিরো বিন্দু করছি, তাহলে এফ ড্যাশ জিরো প্লাস এইচ কনসিডার করব। এফ ড্যাশ যে বিন্দুতে ডিফারেন্সিয়েবল হবে না তার লেফট, তার রাইট আর লেফট দুদিকে আমি চিহ্ন চেক করব, চিহ্ন যেমন আসবে সেই ভিত্তিতে আমি কমেন্ট করব ওই বিন্দুতে কি থাকছে। এফ ড্যাশ জিরো প্লাস এইচ,
আচ্ছা আমি আর অন্য কিছু করছি না, আমি এফ এক্স এই দেওয়া আছে, আমি এই অবস্থাতে এফ ড্যাশ এক্স বের করতে পারবো, এমনিই পারবো যেমন করে আমরা ডেরিভেটিভ করি। যখন এক্স পজিটিভ ফাংশনটা হচ্ছে এক্স, সেই অবস্থায় ডেরিভেটিভ 1, যখন লেস দ্যান 0 -1। তাহলে এফ ড্যাশ 0 প্লাস এইচ মানে 0 থেকে বড় ডিরেকশনে ভ্যালুটা কত হচ্ছে 1, আর ছোট ডিরেকশনে -1। এইটা পজিটিভ, এইটা নেগেটিভ। তাহলে বাঁ দিকে, জিরো বিন্দুর বাঁ দিকে আর ডান দিকে, বাঁ দিকে মানটা লেস দ্যান 0, ডান দিকে মানটা গ্রেটার দ্যান 0, মানটা কি হচ্ছে এখানে, কি হচ্ছে বলতো, ডিকে হচ্ছে না গেন হচ্ছে? গেন হচ্ছে। যদি গেন হয় তাহলে কি হবে? মিনিমাম। কম, কম থেকে বেশি, বেশি মানে মিনিমাম। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে তুমি পাবে মিনিমাম ভ্যালু। অথচ দেখো এফ ড্যাশটা কিন্তু এক্সিস্ট করলো না, এফ ড্যাশ 0টা ডাজ নট এক্সিস্ট। তা সত্ত্বেও এইটা, ঠিক আছে, মানে ঘটনাটা কি বলছিলাম, যে এফ ড্যাশ সিটা 0 হতে হয়, ঠিক আছে, এটা নেসেসারি ছিল, কিন্তু ওটা ওটা ছাড়া হবে না। এখানেও দেখো তাই, কিন্তু যদি ফাংশনটা ড্র করো, ওই তো 0তে তো এইটাই ট্যানজেন্ট, এটাই ট্যানজেন্ট, তো তো এমনি নিজের সাথে নিজেই প্যারালাল, মানে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে যাচ্ছে। তাহলে এটা তো কোনো ফল্ট নেই, কিন্তু প্রবলেমটা হলো 0 বিন্দুতে ডিফারেন্সিয়েবল হলো না। তাহলে আমরা কি করে করব, এটা তার একটা ইয়ে ছিল, এক্সাম্পল। এই ধরনের অঙ্কগুলো তোমরা করবে। এই যে আমরা দুদিকে চেক করলাম, এখান থেকে তোমাকে আর এইচএস এর মতো বসে বসে ম্যাক্সিমাম ভ্যালু বের করো, মিনিমাম ভ্যালু, এই ডবল ডেরিভেটিভ করে দেওয়ার চান্স কম। একটু ট্রিকি টাইপের যদি দেয় আর কি, তখন এই কোশ্চেন গুলো থাকতে পারে। আর খুব ইজি হলে একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু বের করো, মিনিমাম ভ্যালু বের করো, যেগুলো এইচএস এ করতে। কিন্তু আমাদেরকে সমস্তর জন্য রেডি থাকতে হবে, কেমন দেবে কেউ জানে না, কিন্তু এর বাইরে কিছু হতে পারে না। আচ্ছা এইটা একটা হলো। আর এবারে আমরাও একটা ডাউটফুল কেস করে নিই একটা, যে এক্স কিউ মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 3 এর এক্স ইকাল টু 0, এই 2 বিন্দুতে আমাকে দেখাতে বলেছে, দেখাও যে নাইদার ম্যাক্স হচ্ছে নর মিন হচ্ছে। কি করে দেখাবো? কিছুই ব্যাপার নয়, আমি যেমন জানি তেমন করে করে যাব, দিয়ে দেখবো যে কি প্রবলেমটা আমার ঘটে যাচ্ছে। দেখো ম্যাক্স মিন বের করতে গেলে আমাকে যা করতে হয় আমি করছি। প্রথমে ডিওয়াই ডিএক্স করবো, এটা ধরো ওয়াই, ডিওয়াই ডিএক্স করলাম, 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 12, ঠিক আছে, এটা হলো। d2y dx2 করবো, d2y dx2 করলে হবে 6x মাইনাস 12। এবারে এক্সট্রিম ভ্যালুর জন্য কি হতে হয়, ডিওয়াই ডিএক্সটাকে 0 হতে হয়, করলাম। এখান থেকে একটু সিম্পলিফাই করলে এই 3টা কমন চলে গেলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার চলে আসছে, এটা মানে এক্স ইকাল টু 2 2, আমি 2ই বললাম। তাহলে 2 বিন্দুটাতে আমি ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেলাম, মানে এই বিন্দুতে ম্যাক্স মিন থাকতে পারে, পারে বললাম, থাকবেই নয়, থাকতে পারে। তাহলে এখন এই বিন্দুতে আমি চেক করব at x equal to 2, ব্যাস। কি বলে দেবো, আমি তো জানি না, আমি তো করতে পারবো না, আমি দুটো জিনিস জানি, গ্রেটার দ্যান 0, লেস দ্যান 0। কিন্তু তোমার জানার ক্ষেত্রটাকে আর একটু বাড়িয়ে দাও, তখন তুমি এটা করতে পারবে। বলেছিলাম যদি কোনো ক্ষেত্রে যদি ইভেন ডেরিভেটিভ 0 চলে আসে, আমরা পরবর্তী হায়ার ডেরিভেটিভ টেস্ট করব। ওইটাই ছিল প্রথম, ওই যে ডবল ডেরিভেটিভ করে গ্রেটার দ্যান 0, লেস দ্যান 0 তার লিমিটেশন। সেটা যদি 0 হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে নেক্সট স্টেপে চলে যেতে হবে। আমরা এবারে d3y dx3 ক্যালকুলেট করব। এরকম করতে থাকবো, দিয়ে যখন প্রথম নন জিরো ভ্যালু পাবো সেখানে থেমে যাব। সেই নন জিরো ভ্যালুটা দেখবো কি হচ্ছে, অড অর্ডার ডেরিভেটিভের জন্য হচ্ছে কি ইভেনের জন্য হচ্ছে। আমরা যেটা থিওরিতে পড়েছি সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে d3y dx3 ক্যালকুলেট করব। এই যে d2y dx2 পেয়েছিলাম, এবার d3y dx3 করলে আসছে 6,
অ্যাট এটা যদি আমরা x ইকুয়াল টু 2 নিই তাহলে 6 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা প্রথম নন জিরো ভ্যালু পেয়ে গেলাম, আর কিন্তু আমরা কিছু করব না। বলেছিলাম যে এফ ড্যাশ এ, এফ ডবল ড্যাশ এ করে 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 এফ এন মাইনাস ওয়ান এ সবাই জিরো হলো, যে প্রথম দেখলাম যে এফ এন এটা নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ এর আগে আমার জিরো হয়ে যাচ্ছে, ডি টু ওয়াই ডিএক্স টুটা জিরো হয়ে গেল। আর ডিওয়াই ডিএক্স তো জিরো তখন যখন এই ভ্যালুগুলোর জন্য এক্স ইকুয়াল টু 2, এখানেও জিরো। তাহলে এইখানে প্রথম নন জিরো ভ্যালু পেলাম। কিন্তু এই যে ডেরিভেটিভটার অর্ডার আছে এটা 3 আছে, অড ডেরিভেটিভ। অড ডেরিভেটিভ যদি নট ইকুয়াল টু জিরো হয় আমরা জেনেছিলাম তখন নাইদার ম্যাক্স নর মিন। এই হচ্ছে তোমাদের এই অঙ্কটা। তাহলে এখানে কমেন্ট করে দেবে যে যেহেতু অড অর্ডার ডেরিভেটিভ ব্র্যাকেটে 3 is non-zero, so the function has neither a maximum value nor a minimum value। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ছিল গল্প। এবারে যে যে টাইপের অঙ্কগুলো হয় এখান থেকে আমি সেগুলো আলোচনা করে দিই। দ্বিতীয় যে টাইপটা বলবো ওই যে লগের গল্প বলছিলাম, এটা এইচএস এর অঙ্ক, তবু একটু জানিয়ে রাখছি যে এই টাইপটাও তোমাদের জেনে রাখতে হবে। যে দেখাও যে এই ফাংশনের ম্যাক্স ভ্যালু হচ্ছে, এটা নিশ্চয়ই তোমরা করতে পারবে। কি করে করবে এটা বলবে সুমিত, বলবে এটা। ভুলে গেছি দাদা। ভুলে গেছো? কার মনে আছে? কারোর কি মনে আছে? এইচএস এ ছিল এটা। লগ নেব এটা। হ্যাঁ, লগ নিতে হবে, দিয়ে কি প্রপার্টি লাগাতে হবে একটু আগে আমি সেটা আলোচনা করেছি, যে লগটা এফএক্স এর সাথে একই সাথে ডিক্রিজ করে ইনক্রিজ করে। আমরা অ্যাকচুয়ালি কি করব, লগ অফ, যদি এটা এফএক্স ধরি, লগ অফ এফএক্স এর আমরা ম্যাক্স মিন ক্যালকুলেট করব। ঠিক আছে, না হলে আমাদের ব্যাপারটা অনেক কঠিন হয়ে যায়, বড় হয়ে যায় ক্যালকুলেশনটা। তোমরা দেখবে অনেক বইতে দেখবে লগ নেয়নি, এমনি ক্যালকুলেট করতে গেছে, তাদের ক্যালকুলেশনটা অনেক বড় হচ্ছে, কঠিন হচ্ছে। কিন্তু লগ নিয়ে সেই লগ এফএক্সটার উপরে তুমি যদি মনে মনে লগ এফএক্সটাকে একটা ফাংশন ধরে নাও, যে জিএক্স ধরে নিলে, সেই জিএক্স এর তুমি এবারে ইয়ে করবে। আমি দেখাচ্ছি এটা, যে টেকিং লগারিদম y equal to 1 by x power x, taking logarithm both side, log y equal to log of এইটা মানে মাইনাস x log x, কারণ x into log of 1 by x হবে, log 1 by x মানে মাইনাস log x। এটা হয়ে গেল। এইবারে আমি কথা যেটা বলছি, যে আমরা জানি যে log y is max or mean, সেটা নির্ভর করছে পুরোপুরি কখন, when y is max or mean। y যদি ম্যাক্স হয় log y টা ম্যাক্স হবে, y যদি মিন হয় log y টা মিন হবে। তাহলে তুমি আর কিছু করতে যেও না, log y টাকে মনে মনে একটা কিছু ধরে নিলে, তার উপরে তুমি এবার অ্যাপ্লাই করলে। তাহলে লেট আস ক্যালকুলেট দ্য ম্যাক্স ভ্যালু অফ log y। তার জন্য কি করতে হবে, ddx অফ এই ফাংশনটা ক্যালকুলেট করলে যা বেরোলো বেরোলো, কত বেরোচ্ছে এখানেতে, ddx করলে -1 মাইনাস log x বেরোবে। d2 dx2 করলে অফ দ্যাট ফাংশন করে রাখছো, -1 বাই x বেরোলো। এবারে কি, ফর এক্সট্রিম ভ্যালু অফ লগ ওয়াই, অর্থাৎ লগ ওয়াই এর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু থাকার প্রথম শর্ত হচ্ছে ddx অফ এইটা ইকুয়াল টু 0। তাহলে -1 মাইনাস লগ এক্স 0, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যা 0 করলাম, এখান থেকে আমি ক্যালকুলেট করলাম, x এর ভ্যালু বেরিয়ে গেল 1 বাই ই। মনে রাখবে একটা জিনিস, এটা তোমরা জানো সবাই, তবু বলে রাখছি, আমরা ক্যালকুলাস যখন করি লগ লিখি আর যাই লিখি সবসময় ই বেসে করি, অর্থাৎ এলএন লেখা সব থেকে ভালো। কিন্তু আমরা লগ লিখতে অভ্যস্ত, তাই যদি কেউ লেখো উচিত অ্যাকচুয়ালি এখানে উল্লেখ করে দেয় যে তুমি কোন বেসের রেসপেক্টে করছো। এখানে 1 বাই ই চলে এলো, x ইকুয়াল টু 1 বাই ই। আর একটা গল্প, এখানে অ্যাঙ্গেল থাকলে সেগুলো সবসময় রেডিয়ানে মেজার করা হয়, এটাও তোমরা জানো। ওই যখন দেখবে ইন্টিগ্রেশন করবে যে সাইন অফ এক্স ডিগ্রি ডিএক্স, এটাকে আগে তোমাকে রেডিয়ানে কনভার্ট করতে হয়। আচ্ছা, x ইকুয়াল টু 1 বাই ইটা হয়ে গেল তোমার ক্রিটিক্যাল পয়েন্ট। এবার আর কিছুই কাজ না, এই বিন্দুতে x ইকুয়াল টু 1 বাই ই বিন্দুতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের গল্প কি দাঁড়াচ্ছে আমরা দেখছি। তাহলে দিস ভ্যালু অ্যাট x ইকুয়াল টু 1 বাই ই, এটা 1 বাই ই তাহলে মাইনাস ই,
লেস দ্যান জিরো। লেস দ্যান জিরো হয়ে গেছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তার মানে এই বিন্দুতে ম্যাক্স, এই বিন্দুতে ম্যাক্স। তাহলে ম্যাক্স ভ্যালুটা কি, এই 1/e তুমি ফাংশনে বসিয়ে দাও। তাহলে 1/e ফাংশনে বসিয়ে দিলে, আচ্ছা 1/1/e ছিল, তো মানে ই, আর এখানে এক্স ছিল মানে 1/e, এটা হয়ে গেল ম্যাক্স ভ্যালু। দেখো এটা কার অসুবিধা বলো? ঠিক আছে এটা? হ্যাঁ ঠিক। তাহলে পরের পরের অঙ্কে যাচ্ছি। স্যার একবার রিপিট করুন ওটা। কোনখানটা? এম, আপনার ওই সেকেন্ড ডেরিভেটিভ থেকে রিপিট করুন। সেকেন্ড ডেরিভেটিভ কি বলেছিলাম, যে একটা ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করার প্রথম কাজ হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ক্যালকুলেট করলাম, সেকেন্ড অর্ডারটাও করে রাখছি। এবারে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু তখনই থাকে, প্রথম কন্ডিশন হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করো। তাহলে -1 মাইনাস লগ এক্স ইকুয়াল টু জিরো করলে এখান থেকে তুমি পেয়ে গেলে এক্স এর ভ্যালু 1/e। এই ভ্যালুটাতে এক্স ইকুয়াল টু 1/e, এই পয়েন্টে তোমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ভ্যালু কি দাঁড়াচ্ছে তুমি দেখতে পাচ্ছ -e বেরোলো, লেস দ্যান জিরো। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি লেস দ্যান জিরো হয়, আমরা কি জানি, ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু থাকে। তাহলে এক্স ইকুয়াল টু 1/e বিন্দুতে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাব, এবং ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে, যেই ফাংশনটা দেওয়া আছে তার জায়গাতে এক্স এর স্থলে 1/e বসিয়ে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে। 1/e বসালে কি হচ্ছে, 1/x ছিল মানে ই, আর এখানে এক্স। ঠিক আছে তন্ময়? হ্যাঁ ঠিক আছে স্যার। এবারে আমরা নেক্সট যে টাইপটা আছে সেটাতে যাচ্ছি। নেক্সট টাইপ হচ্ছে একটা কার্ভের উপরে কোন একটা পয়েন্টের নিয়ারেস্ট পয়েন্ট বের করা। ঠিক আছে, সরি কার্ভের, হ্যাঁ, ফাইন্ড দ্য পয়েন্ট, এটা আমি মডেল সেটে দিয়েছি কিন্তু আমি তবু অঙ্কটা একবার বলে নিচ্ছি। ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য প্যারাবোলা 2y equal to x square which is nearest to the point 0,3। দেখো এই অঙ্কটি করার দুটি উপায় আছে, তোমরা করতে পারো। কি সেই দুটি উপায়? প্রথম যেটা গল্প, যে এর নিয়ারেস্ট বিন্দু আমাকে দরকার। নিয়ারেস্ট বিন্দু মানে কি, দেখো তো আমি যদি ছবিটা আঁকি একটু, 2y equal to x square মানে এরকম একটা দেখতে, এটা x square equal to 4ay এই টাইপের দেখতে, তাহলে এরকম হয়ে গেল। 0,3 ওয়াই অ্যাক্সিস এর উপরে কোনো একটা পয়েন্ট, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এবারে এই কার্ভের উপরে আমি এর সব থেকে কাছে একটা বিন্দু চাইছি। দেখো তো আমি কথায় কথায় বলছি, এখানে একটা ছিল বিন্দু, এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, অনেক বিন্দু আছে। আমি কি করব, এরকম 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 সমস্ত বিন্দুগুলো যোগ করে দেখব যে কোনটাতে, কোন বিন্দুতে ডিস্টেন্সটা 0,3 থেকে সব থেকে কম হচ্ছে, তাহলে কাজ হয়ে যাবে। অর্থাৎ ডিস্টেন্সটা যদি মিনিমাম করতে পারি, তাহলে সেই বিন্দুটা নিয়ারেস্ট হবে, কি হবে না। দেখো ঠিক আছে, তাহলে আমার কাজ কি হবে, আমি এই কার্ভের উপরে কোনো একটা পয়েন্ট কনসিডার করে নেব, যে সেই পয়েন্ট থেকে এর যে ডিস্টেন্স সেটাকে মিনিমাইজ করব, এটি আমাদের কাজ। তাহলে let us consider a point x, y on the curve 2y equal to x square। তাহলে x, y টা এর উপর একটা বিন্দু ছিল, তাহলে x, y থেকে 0,3 এর ডিস্টেন্স ক্লাস 8 এর x minus 0 হোল স্কোয়ার ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, এইটাকে তুমি মনে মনে ধরলে যে ডিস্টেন্স, তো আমি বললাম যে কথায় কথায় এস দিয়ে বললাম, এস ইকুয়াল টু এইটা। এবারে একজন মানুষ চাইলে একটি জিনিস করতে পারে, এটাকেও রাখতে পারে। আমি বলেছিলাম এফএক্স আর এফএক্স পাওয়ারে এন এদের ক্যারেক্টার একই হয়। তাহলে আমি দেখছি যে রুট আছে, ঝামেলায় যাব না, আমি এস এর স্কোয়ার এর বের করব।
কারণ আমার পয়েন্টটা দরকার, আমার ডিস্টেন্সটা নিয়ে মাথা ব্যথা নেই, আমার পয়েন্টই দরকার, কোন পয়েন্টের জন্য এটা মিনিমাম হচ্ছে। যদি এসটা মিনিমাম হয়, এস এর স্কোয়ারটাও মিনিমাম হবে, তাই না? তাহলে এস এর স্কোয়ার উপরে তুমি কাজটা করবে। এবারে কি, এখানে দুটো ভেরিয়েবল আছে, ফাংশন অফ টু ভেরিয়েবল থাকলে ম্যাক্সিমাম মিনিমাম বের করার কন্ডিশন আছে, সেখানে আমাদেরকে পার্সিয়াল ডেরিভেটিভ করতে হয়, ঠিক আছে? সেটা তোমাদের নেই। যদি থাকে আমি চেক করে পরে জানিয়ে দেবো বা শেষে করিয়ে দেবো। তো এইখানে আমরা যেহেতু সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে করছি, তাহলে আমরা চেষ্টা করব এইটাকে একটাই ভেরিয়েবলে কনভার্ট করতে। আমাদের রিলেশন আছে, আমরা জানি এইটা y ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু। তাহলে এখানে এক্স স্কোয়ার বাই টু বসিয়ে দেবে, এক্স স্কোয়ার বাই টু মাইনাস থ্রি হোল স্কোয়ার। এটাকে একটু সিম্পলিফাই করলে তাহলে কি হবে, যা আসবে আসবে। তাহলে ডি ডিএক্স অফ এস স্কোয়ার করবে ইকুয়াল টু জিরো করবে, এক্স এর ভ্যালু পাবে, তারপর ডি টু ডিএক্স টু করবে, পাবে। দেন যেই বিন্দুটা হবে এক্স কমা ওয়াই, এই যে এখান থেকে এক্স এর ভ্যালু গুলো পেলে, ধরো এক্স এর ভ্যালু পেলে, আমি বললাম যে কথায় কথায় দুই পেলে, তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে, এই যে এই কার্ভের উপরেই তো পয়েন্ট গুলো আছে, এই কার্ভে বসিয়ে দিলে এক্স এর জায়গায় দুই, তাহলে টু ওয়াই ইকুয়াল টু ফোর, ওয়াই ইকুয়াল টু টু। তাহলে টু কমা টুটা হচ্ছে, কিন্তু ব্যাপার যেটা দাঁড়াচ্ছে, এইটি করতে গেলে আমাদের প্রচুর বড় হয়ে যাবে, আমরা ওই জন্য এটাতে যাব না, এটার অন্য অ্যাপ্রোচটা কাজে লাগাবো। কারণ এত বড় অঙ্ক করার আমাদের টাইম থাকবে না এত বড় ভাবে করলে। তাহলে আমরা প্যারামেট্রিক ফর্ম ইউজ করব। কিভাবে করব, আমরা জানি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই, এর উপরে কোনো একটা বিন্দু টু এটি কমা এটি স্কোয়ার, এটা তোমরা জানো এইচএসে ছিল, এটি স্কোয়ার টু এটি যদি আমরা ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স থাকে তখন নিই, আর টু এটি কমা এটি স্কোয়ার যখন এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই থাকে তখন নিই। তাহলে এইটা নিলাম। এবারে কি, এখানে এ এর ভ্যালু দেওয়া আছে আমাদের, সেটা আমরা দেখছি টু এ ফোর এ ইকুয়াল টু টু, মানে এ ইকুয়াল টু হাফ আছে আমাদের এখানে। তাহলে হাফ যদি বসাই তাহলে পয়েন্ট হবে টি কমা টি স্কোয়ার বাই টু, এটা হয়ে গেল আমাদের পয়েন্ট এই গিভেন কার্ভের উপরে, টু ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। আর কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়ে গেল, আমাদেরকে কিছু এলিমিনেট করতে হবে না, এবার আমরা টি এর একটা রিলেশন পেয়ে যাব পুরোটাই, তাহলে টি এর উপরে ক্যালকুলেট করব, সেটা অনেক ইজি হবে। তাহলে দেখো এর থেকে ডিস্টেন্সটা বের করব, তাহলে টি স্কোয়ার টি মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস টি স্কোয়ার বাই টু মাইনাস থ্রি হোল স্কোয়ার, এটা হয়ে যাবে। এটা তুমি মনে মনে ইয়ে ধরে নিলে এফ অফ টি, ঠিক আছে? মানে এটা রুট হতো, আমি স্কোয়ার করে যেটা হবে সেটাকে এফ অফ টি ধরলাম। এবারে কি এফ ড্যাশ টি ক্যালকুলেট করতে পারবে, ভাঙতে যাবে না, এটা ভাঙার কোনো দরকার নেই। কি করবে, এটাকে পাটে পাটে করে নেবে, টি স্কোয়ারের ডেরিভেটিভ করলে টু টি হয়, এইটা করলে টু ইন্টু টি স্কোয়ার মাইনাস টু বাই থ্রি ইন্টু টি স্কোয়ার বাই টু এর করলে কি হচ্ছে, একটা হাফ আসছে, আর টি স্কোয়ারের করলে টু টি, এটা এটা কেটে গেল, এখান থেকে তুমি পেয়ে যাবে ভ্যালুটা টু টি প্লাস টি কিউ মাইনাস সিক্সটি পেয়ে যাবে। এফ ডবল ড্যাশ টি ক্যালকুলেট করে নিলে টু প্লাস থ্রি টি স্কোয়ার মাইনাস সিক্স। দেখো এটা অনেক ইজি হয়ে গেল, ওখানে ওখানেও করা যেত, এটা ওখানেও এরকমই ছিল, কিন্তু ব্যাপারটা কি বলতো, আমরা টি দিয়েই করলাম, আমাদেরকে আর কিছু এলিমিনেট করতে হলো না, যে ওই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু বসাও আবার এই করো, একদম চলে এলো। এবারে কি, এফ ড্যাশ টি ইকুয়াল টু জিরো করলে এখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাবে, এটা এখানে বসিয়ে দিলে উত্তর চলে আসবে, ব্যাস। স্যার এফ অফ টিটা একটু বলে দিন না স্যার। এফ অফ টিটা কি বলতে হবে বলো? হ্যাঁ, ওইটা স্যার কোথাও একটু মানে ও, এফ অফ টিটা ওইটা এই পয়েন্টটা, এইটার এটার মধ্যে ডিস্টেন্স, এইটার এটার মধ্যে ডিস্টেন্স আগে লেখো, এস ইকুয়াল টু রুট ওভার টি মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস টি স্কোয়ার বাই টু মাইনাস থ্রি হোল স্কোয়ার, এটা এস হলো। আমি এস এর ম্যাক্সিমাম মিনিমা ক্যালকুলেট করতে পারি, কিন্তু রুট আছে, আবার তলায় রুট চলে আসবে, ঝামেলা, তাই এস স্কোয়ার নিয়ে নিলাম। এইটারই নাম দিয়ে দিলাম এফটি, বুঝলে, এস স্কোয়ার। ঠিক আছে। হুম। এইটা একটা টাইপ হলো।
আর একটা টাইপ আছে, এটাও মডেল সেটে দেওয়া আছে। দেখো মডেল সেটে যে অঙ্কগুলো দেওয়া আছে, যদি কেউ সেই টাইপের অঙ্কগুলোই প্র্যাকটিস করে, তার বাইরে আর কিছু অঙ্ক হতে পারে না। ঠিক আছে, ওই জন্য মডেল সেটটাতে আমি বেশি ফোকাস করি। যত আমি পিডিএফ পাঠাচ্ছি তার সমস্ত অঙ্ক করতে হবে, কেউ মাথার দিব্যি দিয়ে রাখেনি, ফালতু করতে যাবে সমস্ত অঙ্ক। একই টাইপের 10টা অঙ্ক করার থেকে সব টাইপের একটা করে অঙ্ক করে নেওয়া ভালো। কারণ তুমি টাইপটাই জেনে যাচ্ছ, টাইপটা জেনে গেলে ডেটা চেঞ্জ করে দেখ না, সাইন এক্স এর জায়গায় কস এক্স করে দেখ, তুমি কি করতে পারবে না? যে সাইন এক্সটা করতে পারবে সে কস এক্সটাও করতে পারবে। তাই প্রচুর প্রচুর অঙ্ক পিডিএফ থেকে টুকে খাতা ভর্তি করার দরকার নেই। মডেল সেটের অঙ্কগুলো ভালো করে করো, ওগুলো খাতায় নোট ডাউন করো, ওগুলো দেখো ভালো করে। আর তোমাদের কাছে টেক্সট বই আছে, অনার্স পড়ে এসছো, কারোর কাছে টেক্সট বই নেই, এই নেই, এটা হতে পারে না। যার কাছে যা টেক্সট বই আছে, আমি যেটা বলছি সেটাই নয়, যে যেটাতে পড়তে অভ্যস্ত সেই টেক্সট বইগুলো ফলো করো, সেখান থেকে নিজের সুবিধা মতো ওই টাইপের কিছু অঙ্কগুলো দেখো যেগুলো বলছি। ওই বড় বড় অঙ্কগুলো তো দেখার দরকার নেই, প্রথম দিনই বলে দিয়েছি এখানে 2 মার্কস এবং ছোট ছোট, একদম ছোট ছোট সেই টাইপের অঙ্ক আমি প্রোভাইড করছি। আমার হ্যান্ড রাইটিং বড় বলে যেটা আধ পাতা লাগার কথা সেটা 1 পাতা হয়ে যাচ্ছে। তোমাদের ছোট 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 অঙ্কগুলো ইয়ে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বড় একদম অঙ্ক বাদ দিয়ে দেবে। এখন অনেক ম্যাক্সিমাম অনেক বড় বড় অঙ্ক আছে, তো সব বাদ ওগুলো। এই যে টাইপ গুলো বলছি এগুলোই পরীক্ষায় থাকার মতো টাইপ। এবারে এ কস এক্স প্লাস বি সাইন এক্স এর ম্যাক্স মিন বের করতে বলবো, তখন কি করবে? অনেক অ্যাপ্রোচ আছে, কিন্তু আমরা ইজি অ্যাপ্রোচটাই করব। এটার একটা অ্যাপ্রোচ কি, এই যে কস এক্স আছে সাইন এক্স আছে, তুমি ডিওয়াই ডিএক্স করবে, ডি টু আই ডিএক্স টু করবে, দিয়ে ব্যাপারটা অনেক লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমরা লেন্দি মেথডে যাব না, আমাদের বের করা নিয়ে কাজ। এবং এইটা একটা ট্রিক্স হিসাবে তোমরা মনে রাখবে, যদি কোনো কারণে এ আর বি এর স্পেসিফাই ভ্যালু বলে দেয়, এমসিকিউ থাকলো 2 cos x প্লাস 3 sin x, 4টে অপশন দিল, ম্যাক্স আর মিন, √13 মাইনাস √13, √11 মাইনাস √11, √7 √6, নান। কি হবে এর উত্তর? আমি চোখ বুজে বলে দিতে পারবো যদি আমি জানি, কারণ a cos x প্লাস b sin x এর ম্যাক্সিমাম ভ্যালু হয় √a² প্লাস b²। এটা একটা অঙ্কও, এটা একটা ফর্মুলাও, আর এটা হয় মিন। যার এটি মনে থাকলো সে করে দিল, আর যার মনে থাকছে না সে বসে বসে ডিওয়াই ডিএক্স ডি2i dx2 করবে। আর যে জানলো তার করতে 5 সেকেন্ডও টাইম লাগবে না, ঝপ করে দেখবে আর বলে দেবে, শুধু এইটি ক্যালকুলেট করা, √2² প্লাস 3²। √13টা পজিটিভটা ম্যাক্সিমাম ভ্যালু, নেগেটিভটা মিনিমাম ভ্যালু। তো এটা কি করে করব? কিছুই ব্যাপার নয়, এটা এই ধরনের অঙ্ক ত্রিকোণমিতিতে আমরা প্রচুর করেছি, প্রচুর। এটা ত্রিকোণমিতির অঙ্ক, এটা ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক নয়। এরকম পেয়ে গেলে কি করে দিই, a ইকুয়াল টু আর কস আলফা, বি ইকুয়াল টু আর সাইন আলফা, এখান থেকে আর ইকুয়াল টু √a² প্লাস b²। এবারে যা ধরলাম বসিয়ে দিই, আর কস এক্স কস আলফা, আর সাইন এক্স সাইন আলফা ইকুয়ালস টু, আরটা কমন চলে গেল, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস অফ এ মাইনাস বি। কসের ভ্যালু অলওয়েজ -1 থেকে 1 এর মধ্যে থাকে, একটা আর যদি গুণ করি তার ভ্যালু এইখানে থাকছে, আর এর ভ্যালু বসিয়ে দাও। এইটাই আমাদের কি, এটাই ফাংশনটা এফ অফ এক্স লিখছে এটাকে, এটাই আমাদের এফ অফ এক্স। এবারে একটা ক্লাস 10-এর ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় এই রিলেশন থেকে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করো, সেও বলে দিতে পারবে। এখানে আমাদের কিছুই লাগছে না, অনার্সের এইচএস। তাহলে এটা ম্যাক্স ভ্যালু, এটা মিন ভ্যালু, ব্যাস। এই অঙ্ক 2 নম্বরের যদি থাকে তুমি এইভাবেও করতে পারো, এইটা অ্যাকচুয়ালি 2 নম্বরের হবে। কিন্তু যেটা আর একটা অ্যাপ্রোচ দেখবে করা আছে, আমি তোমাদেরকে নোটসও পাঠিয়েছি, সেখানে একটা অ্যাপ্রোচ দেখবে অনেক বড় হয়ে গেছে, ওই n π 10π দিয়ে অনেক বড় হয়ে গেছে, আমরা যাব না, অত বড় অঙ্ক তো আমরা যাব না। এটা এটা তোমাদের পরীক্ষায় থাকলে তোমরা কি বলবে না এটা 2 নম্বরের অঙ্ক নয়, কিন্তু যদি কেউ এইভাবে করে তখন সেটা 2 নম্বরে জাস্টিফাইড। ঠিক আছে।
আচ্ছা, আর এখানে আর কোনো টাইপ এখানে নেই, আমরা সমস্ত টাইপ এখানে বলে দিলাম। এবারে মডেল সেটে যেগুলো আছে সেগুলো তোমরা ভালো করে দেখবে। ওখানে দেখবে গ্লোবাল ম্যাক্সিমা কি করে বের করতে একটা টাইপ দেওয়া আছে। মানে আমরা যা যা আলোচনা করেছি সমস্তটা আমার মডেল সেটে কভার করা আছে। সমস্ত টাইপের একটা করে প্রবলেম আমি ওখানে দিয়েছি, যাতে করে তোমাদের গোটা টপিকটার উপর একটা ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যায়। ঠিক আছে, এটা হয়ে গেল। হুম, দেখবে ওই যে বলছিলাম যে এফ ড্যাশ এক্সটা নট ইকুয়াল টু 0 হলে আমরা বললি যে কোনো ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু পাবো না এফ ড্যাশ এক্সটা নট ইকুয়াল টু 0 হলে। ওরকম একটা অঙ্ক আছে 10-এর দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা এক্স অফ টি ইকুয়াল টু ই টু দি পাওয়ারের টি বাই 1 প্লাস ই টু দি পাওয়ারের টি, এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে হবে। কি করে দেখাবো? এক্স ড্যাশ টি ক্যালকুলেট করব, দিয়ে সেটা ইকুয়াল টু 0 করব। সেটা ইকুয়াল টু 0 যখনই করতে যাবে দিয়ে দেখবে যে এমন একটা সিচুয়েশন আসছে ই টু দি পাওয়ারে টি ইকুয়াল টু 0, টি এর কোনো রিয়েল ভ্যালুর জন্য কি এটা 0 হতে পারে? কখনোই হবে না। এটা একমাত্র তখনই 0 যদি টি টেন্ডিং টু মাইনাস ইনফিনিটি। কিন্তু ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি কোনো ফাইনাইট রিয়েল নাম্বার নয়, এগুলো অ্যাকচুয়ালি কোনো নাম্বারই নয়, এগুলো একটা আমাদের সিম্বল। তাহলে টি এর কোনো রিয়েল ভ্যালুর জন্য আমরা এটা 0 পাচ্ছি না, তার মানে এক্স ড্যাশ টিটা নট ইকুয়াল টু 0। তার মানে নেসেসারি কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না। তাহলে আমাদের হয়ে গেল এইটা। এরকম অঙ্ক তোমরা সিরিজেও দেখতে পাবে। একটা সিরিজ আছে ধরো সামেশন ইউএন, তারও নেসেসারি কন্ডিশন হচ্ছে এইটা, তার এনএথ টার্মটাকে 0 হতে হয়। কিন্তু এনএথ টার্ম 0 হলেই যে হবে সেটা নয়, কিন্তু হতে হয়। যদি সিরিজটা কনভার্জ করতে হয় তার নেসেসারি কন্ডিশন হচ্ছে এইটা। এবারে যদি কোনো অঙ্কে দেখাতে বলে যে দেখাও সিরিজটা কনভার্জ করছে না, কি দেখাবে? এইটা যদি নট ইকুয়াল টু 0 হয়ে যায়, এটা প্রয়োজন ছিল, এটাই ফুলফিল করছে না, সে আর কি করবে, তাই না? ব্যাপারটা কি বলতো, যে ওই 50%-এর মতো, 50% গ্রাজুয়েশনে থাকলে ইউ আর এলিজিবল, কিন্তু 50% থাকলে তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারলে, কিন্তু তুমি চাকরি পাচ্ছ না। চাকরি তোমাকে পরীক্ষাতে কাট অফ ক্লিয়ার করে পেতে হবে, এটা ব্যাপার। যারা 50% নেই তারা অ্যাপ্লাই করতে পারছে না, তারা ভাববে কি পরীক্ষা ক্র্যাক করা নিয়ে, এটা গল্প। ঠিক আছে, ঠিক এখানেও তাই। নেসেসারি কন্ডিশন এইটাই, যে 50% নেসেসারি, কিন্তু 50%টা সাফিসিয়েন্ট নয় চাকরি পাওয়ার জন্য। হয়ে গেল, ম্যাক্সিমা মিনিমা হয়ে গেছে আমাদের। আমরা নেক্সট ডে স্টার্ট করব। কি স্টার্ট করব বলো তো? তোমরা বলবে, যেটা সেটাই করব। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস করব নাকি সিকোয়েন্স সিরিজ করব? অভিজিৎ আছো? তাহলে আমাদের রিয়েল শেষ হয়ে যাবে, রিয়েল আর এইগুলি বাকি আছে আমাদের। বলো তোমরা এতজন আছো তো, পরের দিন কি করলে তোমাদের সুবিধে হয়? স্যার আপনার সুবিধা মতো করেন। হুম, দেখো ব্যাপারটা যেটা আহ, পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট জায়গা এইটা। স্যার, এইটা তোমাদের হ্যাঁ আনন্দ পাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু এখান থেকে বেশি কোশ্চেন থাকে না। হ্যাঁ স্যার, সিকোয়েন্স ক্যালকুলাস সিরিজটা মানে ভালো। তো স্যার ক্যালকুলাস মানে তো আপনার 1/3 কোশ্চেন থাকে, সেহেতু আপনি যেভাবে লিখেছেন ওইভাবেই করলে ভালো হয়। কারণ হচ্ছে আপনার ইকুয়েশনটা হয়ে গিয়েছে, তাহলে প্রায় 30% কোশ্চেন প্রায় কমনের মতোই হয়ে যাবে ক্যালকুলাসটা কমপ্লিট হলে। হুম,
সমস্তটাই হবে, কিন্তু এবার অর্ডারটা একটু চেঞ্জ হচ্ছে। সিকোয়েন্স সিরিজটা করে নিলে তোমাদের চাপটা পুরোপুরি মুক্ত হয়ে গেলে তারপরে হ্যাঁ তুমি অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসটা আনন্দে করতে পারবে। একদম কিচ্ছু নেই ওখানে, ট্যানজেন্ট নরমাল আছে, অ্যাসিম্পটোট, এনভেলপ, আর কি আছে, কার্ভেচার, এগুলো আছে, হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আর আছে, অ্যাপ্লিকেশনটা ওগুলো একটু easy। তাড়াতাড়ি করাবেন তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্স সিরিজ হয়ে গেলে অ্যাপ্লিকেশনই তো করাবো। সিকোয়েন্স সিরিজটা না ইম্পর্টেন্ট, ওইটা ওই জন্য আগে করাতে হবে আমাকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক অ্যাপ্লিকেশন আছে। অফ ক্যালকুলাস তো বেশি টাইম লাগবে না, ও এক এক দিনে দুটো করে চ্যাপ্টার করে দেবো তখন। ঠিক আছে, এবারে তোমাদের কারো কিছু ডাউটস থাকলে বলো। ক্লাসের আলোচনা আজকে মোটামুটি, এবারে সিকোয়েন্সটা আজকে স্টার্ট করবো না, কারণ মাঝখান থেকে স্টার্ট করলে সব গোলমাল হয়ে যায়। একটা চ্যাপ্টার ভালো করে ক্লিয়ার করতে হবে। হুম, সিকোয়েন্স না হলে মাথায় ঢুকবে না। সিকোয়েন্স পড়তে গেলে একদম প্রথম থেকে সমস্ত জিনিস ইয়ে করতে হয়। লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিবিলিটি, এগুলো ভালো করে জানতে হবে আমাদেরকে। ওগুলো রিভিশন করে রাখবে, সুবিধা হবে। আচ্ছা, কার কি ডাউটস আছে একটু শুনে নি আজকের টপিক সংক্রান্ত, বা অন্য কিছু, যাই ডাউট থাকে বলো। নেই? এটা ইন্টারেক্টিভ ক্লাস, এখানে আমি একা বকে যাব না, তোমরাও এখানে ইকুয়ালি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট দিনে আমরা সিকোয়েন্স করব। স্যার বুধবার দিন কি পরীক্ষা হবে? হুম, 11ই আগস্ট। আচ্ছা স্যার। পরীক্ষাটা কিন্তু সবাই দেবে, ঠিক আছে? যারা যারা পরীক্ষা দেবে আমি বুঝবো যে তারাই অ্যাকচুয়ালি ক্লাসটা করছে বা তারাই ঠিকঠাক পড়তে চাইছে, বাকিরা হয়তো সবাই এমনি জয়েন হয়ে আছে দেখার জন্য যে কি হচ্ছে না হচ্ছে দেখি। শুধু জয়েন হয়ে কিছু লাভ হবে না, তো তোমাদেরকেও আমার সাথে, আমার থেকে বেশি কাজ করতে হবে তোমাদেরকে। আমি যদি 20% কাজ করি, 20 নয় 10%, তোমাদেরকে 90% কাজ করতে হবে। তাই মক টেস্ট সবাই দেবে এটা আমি চাইবো, আশা করব সবাই দেবে মক টেস্ট। যেমনই রেজাল্ট হোক মক টেস্টে কিন্তু ভয় পাবে না, পরীক্ষা দাও। পরীক্ষা না দিলে পরীক্ষার ভীতি কাটবে না। একদম হলে গিয়ে ম্যানেজ করে দেবো এটা কখনোই সম্ভব নয়। স্যার বলছিলাম যে আপনি হোয়াটসঅ্যাপে কোশ্চেন দেবেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কোশ্চেন দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যেমন যেমন ও, টাইম বলেছি তেমন তেমন টাইমে কোশ্চেন পাঠাবো। আর পিডিএফ এ সাবমিট করবে। কিছু জিনিস বলে রাখি, এমসিকিউ যখন করবে, যে উত্তরটা হবে সেখানেতে তোমার নাম থাকবে প্রথমে, প্রত্যেকের নাম লিখবে, নাহলে বুঝতে পারবো না এতজন স্টুডেন্ট আছে। আর যেটা অপশন হবে, একের দাগের এ, দুয়ের দাগের বি, অপশন গুলো শুধু লেখা থাকবে। তুমি ক্যালকুলেশন সাইডে যেখানে খুশি করো, সেই ক্যালকুলেশনের পেজ আমাকে দেবে না এমসিকিউ এর ক্ষেত্রে। অনলি আমার এই অ্যান্সার কিটা দরকার। যারা এটি মেনটেন করবে তাদের খাতা দেখা হবে, নাহলে দেখা হবে না। এটা পার্ট ওয়ান স্যার এর ক্ষেত্রে হলো। গ্রুপে সাবমিট করব না আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে? গ্রুপে গ্রুপে, ঠিক আছে। পার্সোনালি অত মানে ঢুকবে তখন দেখা সম্ভব নয়, গ্রুপে থাকলে একটা জায়গার মধ্যে পেয়ে গেলাম। আর একটা যেটা জিনিস, যে ওই টাইমের মধ্যেই করবে। প্রথমে দেখবে 7:30 থেকে 8টা বলা আছে, 8টা থেকে 8:10 হচ্ছে এমসিকিউ সাবমিট করার টাইম, 10 মিনিট রেখেছি, ঠিক আছে? ওই 10 মিনিটের মধ্যে তোমাকে পাঠাতে হবে উত্তর। পাঠালে এই ফরম্যাটে পাঠালে, পিডিএফ করে পাঠাবে। আর যেটা হচ্ছে এসএ কিউ থাকছে 10 মার্কস, 5টা প্রশ্ন থাকবে 2 করে। এইটার জন্য টাইম হচ্ছে তোমার 20 মিনিট, ঠিক আছে? কটা? 8:10 থেকে 8:30। এর কোশ্চেনটা আমি দিয়ে দেবো 8:05-এ, এবং এইটার সাবমিট করার টাইম হচ্ছে 8:30 থেকে 8:40।
এটা তো তোমাদের লিখে লিখে করতে হবে, এখানে তো বলার কিছু নেই, এখানে যেমন লিখতে হয় লিখবে পরিষ্কার করে সমস্ত কিছু, আর এইটা পিডিএফ করে পাঠিয়ে দেবে। এই ছিল গল্প। এটা যেহেতু এসএকিউ, এটা তো তোমাদেরকে লিখতেই হচ্ছে, কিন্তু এমসিকিউ তো লেখার কিছু নেই, ওই কারণে আমি বারণ করছি যে এমসিকিউ এর শুধু অ্যান্সার কিটি আমাকে পাঠাবে। এই হচ্ছে গল্প তোমাদের। আগের বারে আমার পরীক্ষা কজন দিয়েছিল, 5 জন বা 6 জন দিয়েছিল পরীক্ষা, যদিও সেবারে আমার নাম্বার অফ স্টুডেন্ট 11 বা 12 ছিল। এখন 18 জন লেখা আছে, ঠিক আছে, কিন্তু 18 জনের মধ্যে ক্লাস করছে আজকে 10 জন। অন্যান্য দিনেও আমি দেখেছি যা স্টুডেন্ট থাকে তার হয়তো 50% ক্লাস করে। এটাই হয়, যদিও এটা নিয়ে কিছু বলার নেই, অনেকের প্রবলেম থাকতে পারে, তারা রেকর্ডেড দেখে নেয়, কিন্তু পরীক্ষাটা যেন সবাই দেয়, এটাই আমার বক্তব্য। যারা পরীক্ষা দেবে আমি ধরে নেব তারাই ক্লাস করছে বা চাইছে, আর যারা দেবে না তারা এমনি ঢুকে আছে। স্যার হুম, বলো। বলছি ইন্টিগ্রাল ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম কি করে বের করবো? ইন্টিগ্রাল ফাংশনটা তুমি জানো, ঠিক আছে, ওই একটা আমার ওরকম মডেল সেটে দেওয়া আছে, দেখবে। আমি একটা এমনি কথায় কথায় বলছি, 1 to x, x-1, x-2 হোল স্কোয়ার, ধরো dx, এটা 1 to t করে দিলাম, dx এটা t করে দিলাম, f of t, এটা t এর ফাংশন হবে। এইটা তুমি ম্যাক্সিমাম মিনিমা কি করে বের করবে? তুমি কি জানো, ম্যাক্সিমাম মিনিমা বের করার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করো। তো আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা ক্যালকুলেট করো, f ড্যাশ টি, লিবনিজ রুল ফর ডিফারেন্সিয়েশন আন্ডার ইন্টিগ্রাল সাইন, তোমরা জানো ওটা আমরা সাকসেসিভ ডেরিভেটিভ বা এল হসপিটাল রুল যখন করেছিলাম বলেছিলাম কি করতে হয়। যখন এই ধরনের ফাংশনের ডেরিভেটিভ করতে হয়, আপার লিমিটটা ডেরিভেটিভ করো যার ফাংশন তার রেসপেক্টে, তাহলে টি এর রেসপেক্টে টি এর ডেরিভেটিভ করলে 1 হয়ে গেল, 1 ইন্টু ভেতরের জায়গাটাতে ভেতরের যে ইন্টিগ্র্যান্ড আছে, ঠিক আছে, ভেতরের ইন্টিগ্র্যান্ডে তুমি এক্স এর জায়গাতে এটা রিপ্লেস করে দাও, তাহলে টি রিপ্লেস করে দাও। আর বলেছিলাম যে যদি কোনো একটা লিমিট তোমার যদি ফাইনাইট হয়ে যায়, অর্থাৎ কনস্ট্যান্ট হয়ে যায়, আর দরকার নেই, মাইনাস করতে হয় অ্যাকচুয়ালি এইটার ডেরিভেটিভ টি এর রেসপেক্টে, 1 এর ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, আর বাকিটা বসিয়ে সময় নষ্ট করার দরকার নেই। তাহলে এইটি তোমার এফ ড্যাশ টি হয়ে গেল। এফ ডবল ড্যাশ টি করলে, এফ ডবল ড্যাশ টি করলে কি হবে, এমনি যেমন জানো t-2 হোল স্কোয়ার প্লাস, সরি t-2, হ্যাঁ, প্লাস 2 ইন্টু t-2 t-1, এটা এফ ডবল ড্যাশ টি বেরোলো। এবারে এফ ড্যাশ টি 0 করলে দেখতে পেলে যে, হ্যাঁ, এখানটা কি দেখতে পেলে, টি ইকুয়াল টু 1 আর 2। এবারে এফ ডবল ড্যাশ টি অ্যাট যেমন করে করো তেমন করে করবে, যা বিহেভিয়ার বেরোবে এখানে, ঠিক আছে। স্যার মডেল সেটটা ভালো করে দেখো, ওখানে সমস্ত টাইপ দেওয়া আছে। আর তোমাদের পরীক্ষার কোশ্চেন এবারে কিন্তু যে ভালো করে ক্লাস করেছে সে করতে পারবে, কোশ্চেন গুলো সোজা আছে, কিন্তু একটু মাথা খাটিয়ে করলেই হয়ে যায়, বিশাল কিছু কঠিন আমি দিইনি, সব মানে করানোর টাইপ গুলো সব কমন আছে, ওই টাইপের আমি করিয়েছি, তোমাদেরকে সেভাবে প্রিপেয়ার্ড থাকতে হবে। কিছু কিছু জায়গায় হয়তো থিওরিটিক্যাল কনসেপ্টটা ভালো, যা সেই উত্তরগুলো সেই করতে পারবে। তাই সমস্ত জিনিস যা করিয়েছি আমি, যেগুলো বলেছি, যারা তখন ক্লাস করতে পারোনি বা ভুলে গেছো, তারা রেকর্ডেড ক্লাসগুলো তো পাচ্ছই, ওগুলো থেকে রিভিশন করে নেবে, ঠিক আছে, এইভাবে করতে হবে। এবারে স্যার বলছিলাম যে আমি 7, 8, 9 নম্বর এই 3টে মডেল সেট পেয়েছি, যদি আগের গুলো হোয়াটসঅ্যাপে আবার ও, দেন তুমি তাহলে পাওনি? সুবিধা হয়। হ্যাঁ, আমি কি বলে, তোমরা যারা আমার টেলিগ্রাম গ্রুপে আগের থেকে আছো, ঠিক আছে, ওই 7, 8, 9 আগে যেই ফাইলগুলো আছে ওকে ফরওয়ার্ড করে দেবে তো, বা গ্রুপে একজন ফরওয়ার্ড করে দেবে, টেলিগ্রামে আরেকবার ফরওয়ার্ড করে দেবে আগের ফাইলগুলো, ঠিক আছে, কে একজন মডেল করে সেটটা দেবে। দিলেই হবে, মডেল শুধু সেটটা তো মডেল ঠিক সেটটা আছে, আগের হ্যাঁ মডেল সেট সলিউশন লাগবে, মডেল সেটের। হ্যাঁ, আর সলিউশনটা দিলেও হবে, হ্যাঁ, এই দুটো। ঠিক আছে, তাহলে 7-এর আগের থেকে, অর্থাৎ 1 থেকে 6 নম্বর পর্যন্ত
যত মডেল সেট আছে সেইগুলো এবং তার সলিউশন গুলো কেউ একজন ওকে ফরওয়ার্ড করে দেবে টেলিগ্রামে, ঠিক আছে? অবশ্যই করবে কিন্তু। গ্রুপে দিতে বলুন। হুম? গ্রুপে দিলে আবার রিপিট হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। গ্রুপে গ্রুপে দিলে রিপিট হয়ে যাবে। এবারে কি বলতো, অনেকের হয়তো লাগবে, হয়তো গ্রুপে অনেকে নতুন আছে, তাদের ক্ষেত্রেও লাগবে, করে রাখবে। পার্সোনালি যাদের দরকার পার্সোনালি, ঠিক আছে, পার্সোনালি করে নেবে, তাই করে দেবে। আমি সুমিতকে দায়িত্ব দিচ্ছি, সুমিত তন্ময়কে এগুলো ফরওয়ার্ড করে দেবে 1 থেকে 6, ঠিক আছে? ঠিক আছে। স্যার আমি তো পাইনি স্যার। তুমি পাওনি? কোনগুলো পাওনি? ওই ওই পুরোনো গুলো আমার তো দেরিতে জয়েন হয়েছিলাম, দিয়ে আমি তো পুরোনো গুলো পাইনি, হ্যাঁ, দিয়ে ওগুলো তুমি 1 কত থেকে গ্রুপ 6 থেকে আছো তন্ময়কে বলো? দিয়ে দিচ্ছি, তন্ময়ের কাছ থেকে নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তন্ময় ওকে না স্যার, ফরওয়ার্ড করে দেবে। গ্রুপে করলে কি বলতো, না গ্রুপে স্যার, একবার ফাইলগুলো পাঠানো হয়েছে, রিপিট হয়ে যাবে ফাইলেতে, ওখানে প্রবলেম হয়ে হ্যাঁ যায়, ওই রিপিট জন্য হয়ে গ্রুপে যাবে, আমি এবার ফরওয়ার্ড করে। পরে চেক করার সময় অসুবিধা হবে আর কি, পরে আমি হুম হুম হুম, দেখলে আর কি অসুবিধা হবে রিপিট হলে। ফাইল সেকশনে গেলেই তো পেয়ে যাবে, ঠিক আছে? ওই হ্যাঁ, জন্যই ফাইল গ্রুপে সেকশনে আমি তো আর সবাই পাবে। ফাইল সেকশনে সবাই পাবে না অ্যাকচুয়ালি। টেলিগ্রামে যারা পরে জয়েন করে, আমি জয়েন করাই, লিংক দিয়ে যদি কেউ জয়েন করে টেলিগ্রামে, আমি ধরো ইনভাইট হ্যাঁ লিংক পাঠালাম, সেটা দিয়ে করলে কেউ আর কিছু দেখতে পাবে না, তখন শুধু ঢুকে রইলো গ্রুপে। আর যদি আমি অ্যাড করাই তাদেরকে, তারা পুরোনো 100টা মেসেজ দেখতে পারবে, এই ফিচার্সটি আছে টেলিগ্রামে। তাই পুরোনো 100টি মেসেজ তারা দেখতে পাচ্ছে, তার আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তারা আর দেখতে পাচ্ছে না, এইটাই হচ্ছে, বুঝতে পারছো? ওই যে বলছে 7 নম্বর আচ্ছা। পর্যন্ত, মানে 100টা মেসেজ 7 নম্বরে শেষ হয়ে গেছে, দিয়ে তার আগের গুলো সে দেখতে পাচ্ছে না। ওই জন্য আমি যারা নতুন জয়েন করে তাদেরকে বলি, টেলিগ্রামে আমাকে প্রথম মেসেজ কি দেখতে পাচ্ছ এবং লাস্ট মেসেজ কি দেখতে পাচ্ছ সেটা আমাকে স্ক্রিনশট তুলে পাঠাতে, তাহলে আমি বুঝতে পেরে যাই যে কোনগুলো ফরওয়ার্ড করতে হবে, আর আগের গুলো করে দিই আমি, ঠিক আছে? কিন্তু এবারে এখন এত পরিমাণে নতুন স্টুডেন্ট বাড়ছে আস্তে আস্তে, আমি আর পার্সোনালি সবাইকার ওই জন্য সেন্ড করতে পারছি না, জন্য তোমাদেরকেই ইয়ে করতে হবে, তোমরা যারা আছো মাঝে মাঝে একটু করে ফরওয়ার্ড করে দেবে ফাঁকা টাইম থেকে, ঠিক আছে? যার যেটা লাগবে, ঠিক। সুমিত প্রথম থেকেই আছে, সুমিত বা আরো অন্যান্য অনেকে আছে, ঠিক আছে? তাদের কাছ থেকে চাইবে, পেয়ে যাবে, গ্রুপে লিখবে যা লাগবে, ঠিক আছে? আর এই পরীক্ষাতে আমি চাইবো যে এমসিকিউ যেটা আছে 30-এর মধ্যে, যদি তোমরা কেউ যদি 20+ স্কোর করতে পারো বা 20 করতে পারো, তাহলে জানবে তোমার প্রিপারেশন অনেকটা ভালো। লেস দেন 20 হলে ঠিকঠাক হচ্ছে না, অনেক টাইম দিতে হবে। যারা লেটে জয়েন করেছো তাদের হয়তো খারাপ হতে পারে বা ভালোও হতে পারে, যারা পড়ে রেখেছো জিনিসগুলো। যাই হোক না কেন, 20 বা 20 থেকে বেশি যারা পাবে ঠিক আছে, নাহলে গোলমাল আছে। আর যেই এসএ কিউ আছে 10 মার্কস, সেখানে তোমাকে 6+ স্কোর করলে ঠিক আছে, অর্থাৎ 40-এর মধ্যে যদি কেউ 26+ পাই বা 30+ পাই, 40-এর মধ্যে, 40-এর পরীক্ষা দাও, তাহলে সে ঠিক পজিশনে আছে, তাহলে সে পরীক্ষার জন্য ঠিকঠাক প্রিপেয়ার্ড হচ্ছে, নাহলে তোমাদেরকে টাইম আরো দিতে হবে, এটা একটা ব্যাপার। আর কারো কি ডাউট আছে বলো? ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি, পরের দিন সিকোয়েন্স স্টার্ট করে দেবো। পরের দিনে ক্লাস সবাই ভালো করে দেখবে, আর আশা করছি বুধবার পরীক্ষা হলে আমি তোমাদের পরের রবিবারের আগেই রেজাল্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কারণ আমার বিএড এর পরীক্ষা চলবে শুক্রবার পর্যন্ত, তো আমি তখন টাইম পাবো না, তারপরে আমি বসলে তো আমার একদিন মধ্যেই হয়ে যায় দেখা, শনিবার বা রবিবারে রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে? স্যার কোন সেমিস্টার চলছে আপনার? আমার 4th লাস্ট সেমিস্টার। ও, ঠিক আছে, চলো তাহলে সবাই লেফট করে যাও।